আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা শুরু করে দিই। আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, ক্লাস মধ্যে আমাদের কিছু ডকুমেন্ট আছে, তাই না? অ্যাজম অ্যাপ্লিকেশন, ডকুমেন্ট রিকগনিশন, মডেল পারফরম্যান্স রিলেশন, তাই না? মডেল পারফরম্যান্স রিলেশন হচ্ছে তোমার ডাটা মাইনিং কোর্সে সব করে রাখছে। সেম টপিকস জাস্ট রিপিট হয়েছে এখানে। তুমি ইজিলি পারবা। হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স দেওয়া থাকলে কয়েকটা যে মেথড, যেমন প্রিসিশন, রিকল, অ্যাকুরেসি, ফোন স্কোর, এরর রেট, তারপর হচ্ছে তোমার কিছু একটা টেবিল দেওয়া আছে,
এটা হচ্ছে তোমার একটা স্যাম্পলের একটা মডেল ট্রেনিং স্যাম্পলের আর কি। ধরো এই আমার 10টা স্যাম্পল বাইনারি ক্লাস পজিটিভ ফলস পজিটিভ এবং সব রেশিও দেওয়া আছে। এখন আমাকে একটা আরসি কাপ তৈরি করতে হবে। এই কয়টা জিনিস আর কি দেখতে বলছিলাম আর কি। এটা হচ্ছে মডেল পারফরমেন্স ইভ্যালুয়েশন, বুঝতে পারছো? এই ডকুমেন্টটা যেটা তোমার সব ডাটা অনেক প্রস্তুত করে আসছো সেম জিনিস। আচ্ছা, এই টেবিলটা দেওয়া থাকলে এখান থেকে আরো চেক আউট করবো এরকম। আর একটা কনফিউশন ম্যাট্রিক্স দেওয়া থাকলে রেফারেন্স স্কোর, প্রিসিশন, রিকল, এরর রেট, অ্যাকুরেসি, এই যে জিনিসটা এগুলো বের করবো। আচ্ছা, এসবিএম অ্যাপ্লিকেশন আর হচ্ছে ডকুমেন্টারিজেশন কয়েকটা টপিকস নেই আর কি এখানে। এটা হচ্ছে এই আসলে এই দুইটা ডকুমেন্ট যদি তোমরা দেখে থাকো একই জিনিস। এখানে শুধু সাবঅরবিটাল মেশিনের অ্যাপ্লিকেশন নিয়ে কথা আছে আর এখানে হচ্ছে ওভারঅল সব আছে, বুঝতে পারলাম? আমি এটা ওপেন করতেছি, বুঝতে পারছো? প্রথমে আছে সাবঅরবিটাল মেশিন ডিসিশন বাউন্ডারি। এটা অ্যাপ্লিকেশন কিভাবে হয় কেস 1 বলছে আর কি। মনে করো আমাকে স্যাম্পল দেওয়া আছে বাইনারি ক্লাস পজিটিভ নেগেটিভ। এখন আমাকে একটা ডিসিশন বাউন্ডারি বের করতে হবে যেটা হচ্ছে এই দুইটা বাইনারি ক্লাসকে সেপারেট করে, একটা +1 একটা -1। হ্যাঁ, তো সাপোর্ট ভেক্টর মেশিন যে কাজটা করে অপটিমাল ডিসিশন বাউন্ডারি বের করে, যেটা হচ্ছে তোমার যদি আমি গ্রাফিক্যালি এক্সপ্লেইন করি এই জিনিসটা, এই তিনটা হচ্ছে পয়েন্ট, বুঝতে পারলাম? আর এই তিনটা পয়েন্ট, তিনটে পয়েন্টগুলো যদি আমি গ্রাফ ড্র করি 2D গ্রাফ, তাহলে একটা স্যাম্পল এটাকে বলা হচ্ছে তোমার নেগেটিভ প্লাস -1, এই যে এগুলো হচ্ছে পজিটিভ প্লাস +1, দুটো বাইনারি ক্লাস। এখন আমি কিভাবে এদেরকে সেপারেট করব? একটা হাইপার প্লেন আর কি। আমি একটা বাউন্ডারি যেটা হচ্ছে দুইটা ক্লাসকে, এটা হচ্ছে নেগেটিভ ক্লাস, এটা হচ্ছে পজিটিভ ক্লাস, এগুলোকে সেপারেট করব। এখানে অনেকগুলো ডিসিশন বাউন্ডারি আসতে পারে, যা কিন্তু সাপোর্ট ভেক্টর মেশিন কোনটা চয়েস করবে এটা হলো কোশ্চেন আর কি। সাপোর্ট ভেক্টর মেশিন হচ্ছে ওই ধরনের ডিসিশন বাউন্ডারিটা চয়েস করে যেটা হচ্ছে হাইয়েস্ট মার্জিন থাকে। মার্জিন মানে হচ্ছে দুইটা থ্রেশহোল্ড পয়েন্ট। যেমন আমি যদি ধরি এই স্যাম্পলটা যেটা হচ্ছে মাইনাস ক্লাসকে রিপ্রেজেন্ট করে আর এইটা প্লাসকে রিপ্রেজেন্ট করে, তাই না? এইটা হচ্ছে একটা বাউন্ডারি, এখান থেকে শুরু করে এরপরের ভিতরে সবগুলো কি মাইনাস ক্লাস। এটা হচ্ছে একটা বাউন্ডারি, এখান থেকে শুরু করে ভিতরে সব কি পজিটিভ ক্লাস, তাই না? তো এখন কোন একটা নিউ স্যাম্পল যদি এরকম হয় যে এখানে চলে আসছে কথার কথা, তাহলে এটা তো আসলে মোটামুটি এই যে বাউন্ডারিটা এটার ভিতরে তো পড়লো না, আবার এই বাউন্ডারি এখানেও নাই, তাহলে কি হবে? বাট এটা কাছাকাছি হচ্ছে কিন্তু মাইনাস ক্লাসের, তাই না? এই জন্য আমার ডিভিশন বাউন্ডারিটা এখানে ধরার সুবিধাটা হচ্ছে এই লাইনটা হচ্ছে ডিভিশন বাউন্ডারি, যেটার সুবিধাটা হচ্ছে কি যদি এক্সাক্ট আমার এই বাউন্ডারি বা এটাকে আমরা বলি যে আউটলায়ার এটার ভিতরেও যদি না থাকে, পাশাপাশি কোনো কাছাকাছি একটা জায়গায় থাকে, সাপোর্ট ভেক্টর মেশিন এটাকে ঠিকভাবে ক্লাসিফাই করে যে এটা হচ্ছে নেগেটিভ ক্লাসের ভিতরেই হবে। ঠিক সেম ভাবে আরেকটা স্যাম্পল যদি এখানে থাকে, নতুন একটা স্যাম্পল বলতেছি এটা প্রেডিকশন ক্লাসটা নেগেটিভ বলে, তাহলে এটা কি মোটামুটি একটা প্লাস ক্লাসের কাছাকাছি, তাই না? তো এই জন্য এটাকে বিট করবে কি প্লাস, যদিও এটা এই আউটলায়ারের কাছাকাছি বাট ভিতরে পড়ে, আর ভিতরে পড়লে তো সে অটোমেটিক বলেই দেবে। তো এটা বোঝা যাচ্ছে পজিটিভ, আর যদি এটা স্যাম্পল হয় তাহলে বলে দেবে নেগেটিভ, বুঝতে পারছো? এটার মেইন ইন্টিউশনটা হচ্ছে এমনভাবে সে মার্জিনটা ডিসাইড করে হাইপার প্লেন বা ডিভিশন বাউন্ডারি, যেটা হচ্ছে যে কোনো নতুন স্যাম্পল যদি দেওয়া হয় এই ট্রেনিং করার পর মডেলটাকে সে ঠিকভাবে ক্লাসিফাই করতে পারে, যদিও আমার নতুন স্যাম্পলগুলো হয়তো বা এক্সাক্ট আমার আউটলায়ারের ভিতরে পড়বে না, কাছাকাছি পড়লেও সে ধরে নিতে পারে। বুঝতে পারলা এসভিএম এর অ্যাপ্লিকেশনটা কি? জি স্যার, জি স্যার। এটা সে এইভাবে চয়েস করে যাতে করে আমার অ্যাকুরেসিটা অলওয়েজ কি আসে অ্যাকুরেট হয়। এখন এই স্ট্রেট লাইনটা তো বিভিন্নভাবে হয়, এটা হচ্ছে একদম ওয়াই অ্যাক্সিস প্যারালাল আর কি, তাই না?
কিন্তু যে সময় এরকম হতে পারে, তাই না? যদি এরকম হয় তাহলে আনফরচুনেটলি যদি এই স্যাম্পলটা এখানে চলে আসে, সে বলবে এটা নেগেটিভ, এটা পজিটিভ ক্লাসে রিড করবে, বাট এটা আসলে পজিটিভ ক্লাস না, এটা কিন্তু নেগেটিভ ক্লাস হবে, বুঝতে পারলা? তো হাইপারপ্লেন স্টেটলাইন অনেকভাবে ড্র করা যায়, এইভাবে করা যায়, তুমি ইচ্ছে করলে এইভাবে করতে পারবা। এটা কিন্তু একটা রিলেশন বাউন্ডারি। কিন্তু সমস্যাটা হচ্ছে এটার ক্ষেত্রে এটা রিড করবে নেগেটিভ, এটা আবার যদি এখানে চলে আসে, কথার কথা, এটা এই পুরোটা হচ্ছে পজিটিভ, যদি এটা নেগেটিভ ক্লাসে হবে বাট এটা রংলি রিড করবে কি পজিটিভ। এই জন্য সাপোর্ট ভেক্টর মেশিন যে কাজটা করে, হাইয়েস্ট মার্জিন মানে হচ্ছে কি, আমি যদি সাপোর্ট ভেক্টর জিনিসটা হচ্ছে এই যে আমার আউটলাইন, এটা কাছাকাছি যে আমার স্যাম্পল, এটা হলো সাপোর্ট ভেক্টর। যেমন এই পয়েন্টটা থেকে শুরু করে এর ভিতরের দিকে সব কি নেগেটিভ, তাহলে এটা হচ্ছে আমার থ্রেশহোল্ড, বুঝতে পারলাম? এটা হলো সাপোর্ট ভেক্টর। আবার এখানে দেখো এই দুইটা পয়েন্ট সেম রিজনে আছে, তাহলে এটা হচ্ছে কি আমার বাউন্ডারির কাছাকাছি, তাহলে এই দুটো হচ্ছে কি সাপোর্ট ভেক্টর, বুঝতে পারলাম? যেটা হচ্ছে পজিটিভ ক্লাস রিপ্রেজেন্ট করে, আর এই সাপোর্ট ভেক্টরটা কি নেগেটিভ ক্লাস রিপ্রেজেন্ট। তো এখন আমি যদি ধরি এইটার ক্ষেত্রে সাপোজ এই বাউন্ডারিটা যদি চিন্তা করি, তাহলে দেখো আমার এই বাউন্ডারি থেকে এই পয়েন্টের একটা পারপেন্ডিকুলার যদি লম্ব টানি একটা ভেক্টর, তাহলে লেন্থটা হচ্ছে এইটুকু, তাই না? আবার যদি এখান থেকে এইটুকু টানি এই স্যাম্পল যেন, তাহলে লেন্থটা হচ্ছে কি এইটুকু। এটা কিন্তু অনেক খুব বেশি বড় না, ওকে? আবার যদি তুমি এই বাউন্ডারি একটা চিন্তা করো, তাহলে তোমার এটা হচ্ছে সাপোর্ট ভেক্টর যদি আমি ধরি, এটার ক্ষেত্রে এই পয়েন্ট থেকে এই হাইপারপ্লেনের যে একটা ডিস্টেন্স এতটুকু হচ্ছে, তাই না? আর যদি আমি এটার ক্ষেত্রে চিন্তা করি এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টের ডিস্টেন্স কতটুকু হবে, আমার জাস্ট এইটুকু হবে। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে একটা পয়েন্ট একটু মনে হচ্ছে বড়, আর একটা হচ্ছে একটু ছোট। এটার ক্ষেত্রেও তাই, একটা ছোট আর একটা একটু বড়। বাট আমি যদি এই লাইনটা চিন্তা করি, যেটা হচ্ছে একদম প্যারালাল ওয়াই অ্যাক্সিস, দেখো এখান থেকে এই ভেক্টরের যে লাইনটা পজিটিভ প্লাস, সেম ভাবে এই পয়েন্ট থেকে এটা যে লাইনটা অলওয়েজ কি হবে, এই দুইটা ভেক্টরের লেন্থ অবশ্যই বড় হবে কম্পেয়ার টু এইটা হচ্ছে এগুলো। খেয়াল করছো কি তোমরা? অর্থাৎ সাপোর্ট ভেক্টর মেশিন দেখবে যে ভেক্টরটা হাইয়েস্ট লেন্থ হচ্ছে যে বাউন্ডারির জন্য হাইপারপ্লেন, সে সেটাকে চয়েস করবে, এই জন্য সেটাকে চয়েস করবে, এটাকেও করবে না, এটাকেও করবে না। কারণ কি, এটার ক্ষেত্রে একটা বড় হয় আর একটা ছোট হয়, এটার ক্ষেত্রে একটা ছোট একটা বড় হয়, আর এইটার ক্ষেত্রে কি হয়, দুইটা স্যাম্পল কি হয়, হাইয়েস্ট হয়, বুঝতে পারছো? এটি হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিনের ইনটিউশন বা বলতে পারো মেইন যে পারপাসটা, বুঝতে পারলাম? সে এমন ভাবে চয়েস করে হাইপারপ্লেনটা যাতে করে সাপোর্ট ভেক্টরটা অবশ্যই কি হবে, ম্যাক্সিমাম লেন্থের হয় আর কি। এখানে কারো কোনো কনফিউশন আছে? রাস্তাটা আঁকাইতে হবে। এটা ড্র করতে পারলে তো ভালোই, তাই না? ড্র না করতে পারলে এটা আসলে তো বোঝা যাবে না যে কোনটা হাইস্ট মার্জিন হচ্ছে, তাই না? স্যারের যে কত থেকে কত হচ্ছে, মনে কর পজিটিভ মার্ক নিব বা নেগেটিভ মার্ক নিব, এটা তো ইন্ডিকেট করা থাকবে না কোশ্চেনে? হ্যাঁ, ওটা ইন্ডিকেট করা থাকবে। যেমন আচ্ছা, এই আমাদের point, কোশ্চেনটা কিরকম থাকবে? এই যে এই পয়েন্টগুলো কিভাবে আসছে বলতো, এই যে নীল কালার, তাই না, এটা কি লাল কালার, এই পয়েন্টগুলো কিভাবে আসছে, এগুলো কিন্তু দেওয়া আছে, এই যে দেখছো, এটাকে পয়েন্ট করা হয়েছে প্লাস, আর এগুলোকে পয়েন্ট করা হয়েছে কি মাইনাস, স্যার এই বুঝতে তো পারলাম? কি অবজারভেশনটা, ওটা তো দেওয়া থাকবে উপরে। হ্যাঁ, পয়েন্টগুলো দেওয়া থাকবে আর ওই কি। কি অবজারভেশনটা স্যার উপরে?
আমি কি বুঝাতে পারলাম না বুঝাতে পারলাম না? জি স্যার, বুঝতে পারছি। স্যার কোশ্চেনটা কিভাবে থাকবে আর অ্যানসারটা কিভাবে করবে একটু বুঝিয়ে দেন। কোশ্চেনটা থাকবে হচ্ছে এরকম, দুটো স্যাম্পল দেওয়া থাকবে, আর তোমার কাজ হচ্ছে এসবিএম কিভাবে বাউন্ডারিটা চয়েস করে এটা তোমাকে বলতে হবে। তো এইটা হচ্ছে বাউন্ডারিটা চয়েস করবে কেন, এটাকে কেন নেবে, আমি যে বললাম কিন্তু আরো অনেক ধরনের স্টেট হতো না হাইপারপ্লেন, ওগুলো সে কেন নেবে না, তাই না? এটা হচ্ছে তোমাকে ব্যাখ্যা করতে হবে, কারণ হচ্ছে এসবিএম সবসময় হাইয়েস্ট মার্জিনটাই চয়েস করে, বুঝতে পারলাম? জি স্যার। এটা আর হচ্ছে এখন কথা হচ্ছে আমি নিউমেরিক্যাল ভাবে এটা যে 3.5 এটা বুঝবো কেমনে, তাই না? কোশ্চেন তো এখানে স্যাম্পল দেওয়া আছে আমার 0 to 0 - 2 to 0, আর হলো 5 to 7 0 5 - 2, তাই না? এটা আছে পজিটিভ, এটা আছে নেগেটিভ, কোশ্চেন দেওয়া থাকবে তিনটা করে স্যাম্পল। তাহলে আমি কেমনে বুঝবো যে এটা 3.5 এটাই নিতে হবে? কোশ্চেন এখানে না, বুঝতে পারছো তো? জি স্যার। ড্র করলাম, তাহলে এটা 3.5 এই বাউন্ডারি বুঝবো কিভাবে? কোশ্চেন হচ্ছে এখানে। তাহলে এখন দেখো এটা থ্রেশহোল্ড কি, কোন পয়েন্টটা, এটা না এটা না এটা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে থ্রেশহোল্ড পয়েন্ট। কিভাবে বুঝলাম? কারণ এটা হচ্ছে মাইনাস ক্লাস, এটা কি ক্লাস? প্লাস। তাহলে এইটা দুইটা পয়েন্ট কাছাকাছি, ঠিক আছে? আর এটা কি? বাউন্ডারির কাছাকাছি, বুঝতে পারলে তো? মানে দুইটা রিজিয়নকে তোমাকে সেপারেট করতে হবে, এটা একটা রিজিয়ন আউটলায়ার, এটা একটা রিজিয়ন, বুঝতে পারলা? স্যার আমরা কাছাকাছি যে পয়েন্ট আছে ওই পয়েন্ট দুইটা তো মিলাইতে হবে। আর এগুলো ড্র করার পরে বুঝতে পারবা সাপোর্ট ভেক্টর কোনটা নিবা। সাপোর্ট ভেক্টর কিন্তু সবগুলা হবে না, সাপোর্ট ভেক্টর ওইটাই হবে যেটা কি হবে আমার হাইপারপ্লেনের কাছাকাছি কাছে, যেটা আছে। বুঝতে পারছো? যেমন এইটা জি জি। আর এইটার ক্ষেত্রে দুটো যদি সেম পজিশনে আছে তাহলে এই দুটোই কি সাপোর্ট ভেক্টর, বাকিগুলো কিন্তু না। আমি কি বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। অর্থাৎ সাপোর্ট ভেক্টর সেগুলো যেগুলো হচ্ছে আমার আউটলাইনটাকে রিপ্রেজেন্ট করতে মানে সহজে আর কি বোঝা যায়। যেমন এইটা কি মাইনাস ক্লাসের একদম বাউন্ডারি, ঠিক আছে? এটা কি প্লাসের একদম বাউন্ডারি, এর ভিতরে সব প্লাস আর এর ভিতরে সব কি মাইনাস, বুঝতে পারলাম? এই আর কি। তো এখন ওই কথা হচ্ছে যে 3.5টা যে ম্যাক্সিমাম, এখানে তো আমি 3ও নিতে পারতাম, 3.7 নিতে পারতাম, 3.5 কেন নিব, তাই না? কোশ্চেনটা হচ্ছে এটা। তাহলে আমি এটা বুঝবো কিভাবে? তাহলে তো আমার সাপোর্ট ভেক্টর এখানে কোনটা বলো তো? 2 0, আর এখানে কত? হয় 5 2 অথবা 5 -1, যে কোনো একটা নিলে হবে। দেখো এখানে সলিউশন কি বলছে। তো আমার একটা স্ট্রেট লাইন ধরতে হবে হাইপারপ্লেন, যেহেতু বাইনারি ক্লাসিফিকেশন, একটা স্ট্রেট লাইন দিয়ে আমি দুইটা ক্লাসকে কি করতে পারি, সেপারেট করতে পারি। আর এটা তো বোঝাই যাচ্ছে একটা সাইডে মাইনাস আছে আর একটা সাইডে কি আছে, প্লাস আছে, তাহলে একটা হাইপারপ্লেন তো সেপারেট করা যাবে ইজিলি, তাই না? তো এই হাইপারপ্লেন মানে হচ্ছে একটা স্ট্রেট লাইন ইকুয়েশন দিতে হবে, যেমন যেটা x - 3.5 * 0 স্ট্রেট লাইন ইকুয়েশন। তা আসলো কিভাবে, তাই না? আচ্ছা, এখান থেকে আমার প্রথম ক্লাস থেকে এরা বলতেছে নেগেটিভ প্লাস লেস দ্যান ইকুয়াল 2 আর পজিটিভ প্লাস গ্রেটার দ্যান ইকুয়াল 5, এটা তারা বুঝলো কিভাবে? কোশ্চেন হচ্ছে এখানে, কারণ তারা পয়েন্টটাকে ধরছে এভাবে যে দেখো এটা কোন অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, অ্যাক্সিসের এই পয়েন্টটা কত 2, যেটা হচ্ছে কি মাইনাস প্লাসকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? এক্স অ্যাক্সিসের 5 পয়েন্টটা কি প্লাসকে রিপ্রেজেন্ট করে, বুঝতে পারলাম? আমি কি বুঝতে পারলাম? জি স্যার। তাহলে এক্স কোঅর্ডিনেটে 2 পয়েন্টে রিপ্রেজেন্ট করে মাইনাস ক্লাস বাউন্ডারি, আর 5 পয়েন্ট রিপ্রেজেন্ট করে হচ্ছে মাইনাস প্লাস ক্লাসের বাউন্ডারি। তাহলে 2 বা 2 এর নিচে যত ভ্যালু সব কি মাইনাস, 5 বা 5 এর থেকে বড় যত ভ্যালু সব কি প্লাস, মানে এটা বলছে 2 বা 2 এর থেকে ছোট যত ভ্যালু সব কি মাইনাস, আর 5 বা 5 এর থেকে বড় যত সব কি প্লাস। এটা কি বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার। তাহলে আমি কোন অ্যাক্সিসটাকে নিচ্ছি, x1 মনে করো, x2 কে মনে করো y ধরছে আর কি, হ্যাঁ? এই ফিচারটা দিয়ে আমি বুঝতে পারতেছি আমার আউটলাইনটা কি। এই জন্য বলছি আমার একটা ফিচার নিলে এনাফ। আমার x1 এর উপর ডিপেন্ড করে আমি সবকিছু কি করতে পারবো, আমি বুঝতে পারবো, বুঝতে পারছো? ইজিলি আমি রিপ্রেজেন্ট করতে পারবো। স্যার এমন তাহলে সিচুয়েশন আমি লাগতে পারে যে ওয়াই নেওয়া লাগবে।
এটা সাধারণত আমরা দেইনি আর কি, আপাতত সিম্পল রাখার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, এখন এটা হচ্ছে, এটা যেহেতু হাইপারপ্লেন স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন ইকুয়েশন কি ax প্লাস by প্লাস c, যেখানে x1 x2 হচ্ছে xy, w1 w2 হচ্ছে ab, হ্যাঁ, আর এই বিটা হচ্ছে কনস্ট্যান্ট c। মানে স্ট্রেট লাইনের যে ইকুয়েশন ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, স্ট্রেট লাইন ইকুয়েশন, বুঝতে পারলা এটা কিভাবে লিখছে আর কি। যেহেতু আমার এখানে এক্স ওয়াই দুইটা ফিচার আর কি নর্মাল থাকে, কারণ একটা স্ট্রেট লাইন তো দুটো কোঅর্ডিনেট থাকে এক্স আর ওয়াই, এটাকে আমরা ফিচার বলতেছি। তো যেহেতু আমার একটা ফিচার দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারতেছি, তাহলে ধরো এক্সটাই রাখলাম, ওয়াই কে মনে করো আমরা রাখবো না, কোনো দরকার নাই, আমার এক্স নিয়ে এনাফ। তাহলে এই জন্যই বলছে উই নিড অনলি x1, x2 কি ডাজন্ট ম্যাটার। তাহলে x2 কে ভ্যানিশ করবো কি, w টাকে 0 করে দাও, তাহলে 0 মাল্টিপ্লাই সামথিং থাকবে, ওটা থাকবে না, বুঝতে পারলা। তাহলে ইকুয়েশনটা কি হবে, w1 x1 প্লাস b, আর w1 কে যদি 1 ধরে ফেলো তাহলে x প্লাস b মানে x1 প্লাস b, সিম্পল না? বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে। যেহেতু আমার একটা ফিচার দিয়ে আমি সেপারেট করতে পারতেছি, সো আমি সেকেন্ড ফিচারটা আমি রাখবো না, এই জন্য w2 কোএফিসিয়েন্টটা 0 করে দিচ্ছি, তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে। আর w1 কে আমি 1 ধরে দিলে তাহলে 1 ইনটু x1, তাহলে x1 প্লাস b, এর 0 তে লেখার দরকার নেই, ঠিক আছে। এই ফরম্যাটে টেস্টেড লাইন পাবো আমি আর কি, যেটা হচ্ছে আমার হাইপার প্লেন হবে। এটা হচ্ছে লিনিয়ার ডিসক্রিমিনেন্ট ফাংশন, ডিসক্রিমিনেন্ট হচ্ছে সেপারেট করে, লিনিয়ার কেন বলতেছে টেস্টেড লাইন হবে আর কি, বুঝতে পারলে। এই জন্য টেস্টেড লাইনের মাধ্যমে আমি ক্লাসিফিকেশন করতে পারতেছি, তিনটা ক্লাসে সেপারেট করতে, এই জন্য লিনিয়ার ডিসক্রিমিনেন্ট ফাংশন এটা। আচ্ছা, তাহলে আমি বি ভ্যালুটা কিভাবে বুঝবো, তাই না? এটা হলো মেইন কোশ্চেন, এটা এই কনস্ট্যান্টটা কিভাবে আসবে। আচ্ছা, x12 থ্রেশহোল্ড হচ্ছে, যেটা হচ্ছে নেগেটিভ ক্লাসিফাই করে, x15 এ এটা হচ্ছে থ্রেশহোল্ড পজিটিভ ক্লাস। আমি বুঝবো কিভাবে, দেখো এই 2 কি মাইনাস ক্লাস আর 5 কি পজিটিভ ক্লাস, এটা তো ক্লিয়ার, বুঝতে পারছো তো? তাহলে আমার সাপোর্ট ভেক্টর তো এই দুইটাই, x এর মান 2 আর 5, ওকে। এই দুটো হচ্ছে আমার সাপোর্ট ভেক্টর, যেটা হচ্ছে আমার আউটলাইনটাকে বুঝতে সহজ করতেছে আর কি। কারণ 2 থেকে শুরু করে 2 এর নিচে যত সব কি মাইনাস, 5 থেকে শুরু করে যত সব কি, এরপর যত হলো সব কি প্লাস, এই জন্যই ধরছে এই দুইটা কি মানে ক্লোজেস্ট পয়েন্টস আর কি, সাপোর্ট ভেক্টর হিসেবে। ওকে, তাহলে এটার মিড পয়েন্টেই হচ্ছে আমার কি মোটামুটি আমার বি এর ভ্যালু বের করতে হেল্প করবে, বুঝতে পারলাম এই বায়াসটা। তার প্রথমে এটার মিড পয়েন্ট বের করে নিব 3.5, সো দ্য ডিসিশন মানে শুড বি 3.5, বুঝতে পারলা? জি স্যার। ওকে, স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার এখানে ডিসক্রিমিনেন্ট ফাংশন যেটা, ওইটাই কি আলটিমেটলি আমার হাইপারপ্লেন ফাংশন? যে এখানে আমার 3.5 হ্যাঁ, বের হলো, এখন এটাই আমার হাইপারপ্লেন মানে মেইন পয়েন্ট, রাইট? রাইট রাইট রাইট, এটি স্টেট লাইন, যেটা হচ্ছে আমার এসবিএম হাইপারপ্লেন বা ডিভিশন বাউন্ডারি হবে। এখন কথা হচ্ছে স্ট্রেট লাইনটা কি, ওয়াই অ্যাক্সিস প্যারালাল, যে কোনো একটা লাইন যদি ওয়াই অ্যাক্সিসে প্যারালাল হয় সেটা ইকুয়েশন কি, x ইকুয়াল a, যেটা আমরা জিওমেট্রিতে পড়ে আসছি। এটা হচ্ছে সেই হাইপারপ্লেন যেটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল কোন একটা ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে, জিওমেট্রিক শেপ স্ট্রেট লাইন। এটা হচ্ছে x হলো 3.5, এইটাই হচ্ছে কি x হলো 3.5, বুঝতে পারছো? এই যেটা ধরলে আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স আমার এটা ম্যাক্সিমাম হবে, আবার সেম ভাবে এখান থেকে এটা ডিসটেন্স সব কি হবে ম্যাক্সিমাম, বুঝতে পারছো? সো x1 minus 3.5 এটাই হবে আর কি, কারণ আমার যেহেতু এখানে x1 plus b ফরম্যাটে একটা ইকুয়েশন, তাই না? তো আমি যদি এটাকে সাইড চেঞ্জ করি x1, তাহলে এটা প্লাস আছে মাইনাস হবে, x1 minus 3.5, আর এই সাইডে কি হবে 0 হয়ে যাবে, বুঝতে পারছো? সো দা ফাইনাল ডিসকাউন্ট ফাংশন হবে j of x x1 minus 3.5 বা x1 to 3.5, এই ধরনের টেস্টেড। এই যে 3.5টা এটা হলো মেইন কনসার্ন,
বুঝতে পারলাম? এটা আসতেছে কোত্থেকে? দুইটা সাপোর্ট ভেক্টরের অ্যাভারেজ, এটি। তাহলে এখন তুমি যদি বসাও x1 এর মান কত বসাই দাও, একটা হচ্ছে 5 আর একটা কত 2, বসাও। তাহলে 5 বসালে কত 1.5, যেটা হচ্ছে এই পয়েন্টটা থাকে, এটা পজিটিভ ভ্যালু, এটাও কি এটা পজিটিভ ভ্যালু, এটাও একটা পজিটিভ ভ্যালু, অলওয়েজ। তার মানে এটা অলওয়েজ কি প্লাস কি বোঝাচ্ছে, বুঝতে পারলাম? আচ্ছা, এখন আমার স্যাম্পল আসে এটা, এখানে বসাও। তাহলে এটা সবসময় কি আসবে দেখো, মাইনাস মাইনাস মাইনাস, বুঝতে পারলাম? এটা হচ্ছে অলওয়েজ একটা মাইনাস ক্লাসকে আমার রিপ্রেজেন্ট করতেছে। আমার স্যাম্পল ছিল এটা চেক করতেছে আর কি। আমি যে বললাম x1 3.5, এটা বলতে যদি আমি 5 to 5 minus 2 তিনটা স্যাম্পল বসে আমি পজিটিভ ক্লাসটাই আসে। দেখো এই তিনটা বসে প্লাস আসা কথা প্লাসে আসতেছে, মানে রেজাল্টটা কি আসছে একটা পজিটিভ 1.5, বুঝতে পারলা? আবার যদি এই ভ্যালুগুলো বসাও তাহলে এটা মাইনাস আসার কথা, দেখছো মাইনাস 1 মাইনাস 3 সবসময় মাইনাস। এটা হচ্ছে ভেরিফাই করা, বাট ভেরিফাইটা ম্যান্ডেটরি না, তোমার এই ফোন দিলেই এনাফ, বুঝতে পারছো? ওটা জাস্ট চেক করে দেখাইছে আর কি, যে আমি যে ধরেছি এটা এটা কতটুকু কারেক্ট, বুঝতে পারলাম? একটু ক্লিয়ার দেখো। জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। আরেকটা হচ্ছে সেকেন্ড একটা অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে তোমার এয়ার পলিউশনের ক্ষেত্রে আর কি, যেটা আমি বের করতে চাই কার্বন ডাইঅক্সাইড লেভেল কতটুকু, ইয়েস নো এরকম আর কি, মানে হাই লো ক্লাসিফিকেশন এয়ার পলিউশনটা আর কি, যদি আমি বের করতে চাই তাহলে এটা কিরকম আছে আর কি, নর্মাল ভার্সেস হাই, এটা জাস্ট প্রেডিকশন করবা। তাহলে সেক্ষেত্রে আচ্ছা, তাহলে আমার ক্লাস হচ্ছে কয়টা, দুইটা। এটা হচ্ছে নর্মাল লেভেল কার্বন ডাইঅক্সাইড, আর হচ্ছে কি হাই লেভেল। As one finds a 2D space line hyperplane, it separates these two classes. Okay, the margin is defined as distance from the hyperplane to the nearest data points called support vectors. Total margin is distance between the closest normal and high class points across the boundary. It is just theoretical side. Intuition. Patternization ক্ষেত্রে আমি এটা কিভাবে ব্যবহার করতে পারি? Think of carbon dioxide sensor data plotted using features like, মনে করো আমার একটা কার্বন ডাইঅক্সাইড সেন্সর বা যে গ্যাস স্মোক সেন্সর আছে ডিটেকশন, আইটি বেস একটা অ্যাপ্লিকেশন যদি আমি ইউজ করি, তাহলে এটা আমার কাজ কি, এই সেন্সরটা অলওয়েজ চেক করবে আমার কার্বন ডাইঅক্সাইড কি পরিমাণ আছে, তাই না? সাথে সাথে আরো কিছু নিবে, যেমন টেম্পারেচার নিবে, এয়ার ফ্লো নিবে, তাই না? এই কিছু জিনিস কিন্তু সে নিবে, কালেক্ট করবে। সাপোর্ট ভেক্টর মেশিনের কাজ হচ্ছে এটা হচ্ছে বাউন্ডারি সেপারেটিং নর্মাল এন্ড হাই লেভেল অফ কার্বন ডাইঅক্সাইড লেভেল, জাস্ট এইটুকু, কতটুকু ঘনীভূত কার্বন ডাইঅক্সাইড আছে সে এটা নেবে। টেম্পারেচার, এয়ার ফ্লো, যেটা আসলে আমার মেইন ইস্যু না, বাট সেন্সর কিন্তু তিনটা জিনিসই নেওয়ার কথা আর কি, বুঝতে পারলাম? Choose the boundary that keeps the largest possible gap between the two classes. এমন একটা হাইপারপ্লেন নেবে যেটা নর্মাল আর হাই এই দুটো লেভেলকে ইজিলি সেপারেট করতে পারে। এখন মার্জিনটা ম্যাক্স করার উদ্দেশ্যটা কি? ম্যাক্সিমাইজিং দ্য মার্জিন ইজ ক্রিটিক্যাল ফর বেটার প্যাটার্নিজেশন পারফরম্যান্স। আমি যে বলছিলাম একটু আগে, যে নতুন কোনো স্যাম্পল আসে এখানে কথার কথা বা এখানে কথার কথা, তাহলে সে দেখবে এটা কার কাছাকাছি আউটলায়ার, মাইনাস, তাহলে এটা বলবে মাইনাস। আর এটা কি কার কাছাকাছি, প্লাস, তাহলে বলবে প্লাস, যদিও একদম আউটলায়ারের ভিতরে নাই, বুঝতে পারলাম? এটাই হলো সুবিধা আর কি সাপোর্ট ভেক্টর মেশিনে, এটা আসলে অ্যাকচুয়ালি এদিকেই আসার কথা, এই জন্য সে এটা কি বলবে, এটা কিন্তু এখান থেকে অনেক দূরত্বে আছে, এই জন্য এটা এর কাছাকাছি নাই, এটা হওয়ার কথাই না, বুঝতে পারলাম? এই জন্য সে যদিও অ্যাকুরেট যদি আমার আউটলায়ারের ভিতরে নাও থাকে, ফিউচার কোনো একটা নতুন স্যাম্পল সে কিন্তু ঠিকভাবে প্রেডিকশন করতে পারে। এটা হচ্ছে সুবিধাটা, মানে অ্যাকুরেসিটি ভালো আছে। It knows better generalization. A larger margin means the class will be less sensitive to small variations in data. মানে আমার যে চেঞ্জ হয় ডাটাগুলো সে ঠিকভাবে অ্যাকুরেটলি ক্লাস করতে পারে। যেমন নিউয়ান্স ইন কার্বন ডাইঅক্সাইড রিডিংস আর ক্লাসিফাইড মোর অ্যাকুরেটলি, যেটা বললাম আর কি, যে ডাটা আমার টেনশনগুলো ছিল না, বাট সে অ্যাকুরেটলি ক্লাসিফাই করতে পারতেছে। নয়েজ, রবাস্টনেস, ইফ সেন্সর রিডিংস ফ্লাকচুয়েট স্লাইটলি, এ লার্জ মার্জিন প্রিভেন্টস মিসক্লাসিফিকেশন। মানে ফ্লাকচুয়েট মানে চেঞ্জ আর কি, চেঞ্জ যদিও হোক, মানে আমার যদি নতুন স্যাম্পল এরকম হয়, আমি তো একটা বললাম, আরো আছে আউটলায়ারের ভিতরে পড়েই না স্যাম্পলগুলো, বুঝতে পারলাম? কোনোটাই পড়ে না, এরকম যে নতুন স্যাম্পল অনেকগুলো চলে আসে, কথা কথা রবাস্টেন্স মানে হচ্ছে অনেক যদি চলে আসে সমস্যা নেই,
আমার এসভিএম কি করতে পারবে, ওটাকে ঠিকভাবে ক্লাসিফাই করতে পারবে, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। বুঝতে পারলাম? এই আর কি নয়েজি ডাটা বলতেছে, অ্যাকুরেট না। ওকে, রিডিউস ওভারফিটিং, ন্যারো মার্জিন মে পারফেক্টলি ফিট ট্রেনিং ডাটা বাট ফেল অন নিউ ডাটা। ন্যারো মার্জিন হলে আমার ট্রেন ডাটার ক্ষেত্রে খুব ভালো করে সে মেশিনটা লার্ন করবে, বাট নতুন কোনো যদি ডাটা কোনো না কোনোভাবে আমার মার্জিনের একটু আগে পরে চলে যায়, যেমন যদি আমি ধরি এটা, তাহলে দেখো এইটুকে ক্লাসিফাই করতে পারতেছে কারেক্টলি, এইটাকে আবার মিস ক্লাসিফাই করে ফেলতেছে, আবার এটাকে মিস ক্লাসিফাই করতেছে। বুঝতে পারলাম? এরকম আর কি। এটা এই জন্য এটা হচ্ছে কি বেস্ট মার্জিন, ঠিক আছে আর কি। Focus on important points, only our vectors critical bounded points, এটা একটু বেস করে সে কি করে আমার ডিসিশনটাতে সুবিধা করে, সবগুলা পয়েন্টকে অবজার্ভ করে না, শুধু সাপোর্ট ভেক্টর করে। If coordinate is unclear, small margin boundary too close to data risky decision, মানে ভুল হতে পারে। আর লার্জ মার্জিন হয় তাহলে সেফ আর সেপারেশন থাকে, reliable normal versus high classification। আচ্ছা, supervision select the decision boundary that maximize the margin to achieve the most robust and generalizable classification। তুমি চলে theoretical explanation দিতে পারো কিভাবে কাউন্টার ক্লাসিফাই করতে পারি আমরা, এই কটা পয়েন্ট বেস। আবার যদি তুমি একটু ম্যাথমেটিক্যাল দিতে চাও তোমার ইচ্ছা। আমার একটা ফিচার ধরছে, ধরো কাউন্টার কনসেন্ট্রেশন আর মিলিমিটার আর কি, আর একটা হলো টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেড। -1 হচ্ছে নরমাল, +1 হচ্ছে হাই। তাহলে কতটুকু আছে ঘনীভূত আর পার মিলিমিটার, আর হচ্ছে ওই কি পরিমাণ টেম্পারেচার আছে মনে করো। এখন একটা হাইপারপ্লেন সেপারেট বাউন্ডারি করতে চায়, তাহলে যদি এই ধরনের স্পেস হয় তাহলে কোনটাকে চয়েস করবে, সেটা হচ্ছে এটা, তাই না? এইটাকে তারা পয়েন্ট স্যাটিসফাই যেটাকে করে আর কি। আমার x2 কিন্তু আসলে এভাবে লাগবে না, বুঝতে পারলাম? কারণ আমার অ্যাকচুয়ালি মূলত ফার্স্ট ফিচার যেটা x1 এটা দিলে এনাফ, তো এই জন্য বলছি ইকুয়েশনটা এরকম হতে পারে। ঠিক আছে, এটা একটা ইস্যু। আরেকটা হচ্ছে যদি আমি ক্লোজেস্ট পয়েন্ট ধরি, যেমন এটাকে ধরলাম ক্লোজেস্ট পয়েন্ট -1 লেভেল, আর এটাকে ধরলাম ক্লোজেস্ট পয়েন্ট প্লাস লেভেলের জন্য। কথার কথা আমার স্যাম্পল দেওয়া আছে যেহেতু এরকম 1 2 3 4, এইটা ধরো আর হচ্ছে ধরছে রাখো তো 420 26 420 24, এই যে এটা মনে করি এই পয়েন্ট এখানে আছে, এই পয়েন্ট এখানে আছে, এই পাশে আরেকটা পয়েন্ট আছে, এই পাশে আরেকটা পয়েন্ট আছে। এটা মনে করো -1, এটা মনে করো +1, তাহলে এইটা আর এইটা আমার হচ্ছে কি করবে, দুইটা মার্জিনকে +1 ক্লাস -1 ক্লাসকে বোঝায়। তাহলে এখানে কাছাকাছি একটা কি করতে হবে, আমাকে মার্জিন বের করতে হবে, তাই না? তারপর এটাই বলছিলাম। এই ক্ষেত্রে আমার নর্মাল যে ক্লাস x আর y, মানে একটু হচ্ছে w1 w2 আর কি বলতে পারো। সো এটা হলো না, এটা x1 আর x2। তাহলে আমি যদি ইকুয়েশন বসাই w1 x1 w2 x2, তাহলে x1 হচ্ছে আমার এখানে 420, x2 হচ্ছে 24, এই একটা ইকুয়েশন পাবো। এটা মাইনাস ক্লাস, এটা মাইনাস দিয়ে দিচ্ছে আর কি পুরোটা। আর একটা বলছে আমার এই লেভেলটা আর কি হাই লেভেলের জন্য, তাহলে 520 w1 520 প্লাস w2 26 প্লাস b = 1। এটা হচ্ছে আরেকটা, যেটা তো প্লাস, এই জন্য মাইনাসটা দেয়নি, একটা প্লাস লেভেল বোঝাবে। এটা করে এটাকে স্যাটিসফাই মানে ইকুয়েশনটাকে সিম্পলিফাই করছে তারা আর কি। সিম্পলিফাই করলে দুটো ইকুয়েশন তুমি এই দুটাকে কি করতে বিয়োগ করছে 1 থেকে 2, বিয়োগ 26 - 24 520 - 420, তো বিয়োগ করলে কি হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। বুঝতে পারলাম? ওইটা করে যা হয় আর কি, এই ধরনের একটা ফরম্যাট আছে, সেটাকে সিম্পল করলে এইটা আসে আর কি। এখন এই জিনিসটাকে আরো যদি ছোট করো ডিভাইড বাই 2 দ্বারা, তাহলে হচ্ছে এরকম। তাহলে এখন w1 একটা স্যাম্পল তারা ধরছে 0.02 ফর এক্সাম্পল,
তাহলে W2 পেয়ে যাবা, W2 0। আমার যেহেতু W1টাই দরকার প্রথম ফিচারটা, কারণ আমার অ্যাকচুয়ালি যদি আমি বলি x1টা কি, x1টা আমার ছিল আমার কার্বন ডাইঅক্সাইড লেভেল, আর x2টা কি ছিল টেম্পারেচার আমার কাছে মিনিমাম আমার দরকার কিন্তু কার্বন ডাইঅক্সাইড লেভেল কতটুকু আছে আর কি পার কিউবিক মিটার আর কি। সো এই জন্য W2টাকে 0 করছে তারা আর কি মনে করা আর কি। সো আর বায়াসের বিটা বের করছে তারা এভাবে, এই মানগুলা যদি W1 বসাই দাও তাহলে একটা ইকুয়েশনে বসালে বায়াসের বি মানটা কিন্তু পেয়ে যাওয়া তুমি ইজিলি, এটা দিয়ে সলভ করছে তারা -9.4। ইকুয়েশনটা কি আসতেছে W1 x1 W2 তো নাই 0 প্লাস বিটা হচ্ছে এটা, তাহলে আমার x1 * 470 এই হচ্ছে একটা স্ট্রেট লাইন, যেটা হচ্ছে কি আমার ফাইনাল বাউন্ডারি, যেটা হচ্ছে নরমাল আর হাই। তাহলে এর থেকে কম হলে নরমাল আর বেশি হলে কি বা সমান হলে হাই। বুঝতে পারছো নাকি একটু কঠিন মনে হলো এই জিনিসটা? স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার দুটোটা যেহেতু আমার সেম আসলে হাইপার প্লেন বের করারই ম্যাথ, তো প্রথম 1 নম্বর অঙ্কে স্যার আমরা মিড পয়েন্ট বের করে শুরু করছি, কিন্তু 2 নম্বর ম্যাথে মিড পয়েন্ট কেন বের করা হয়নি স্যার? মিড পয়েন্টটা দিয়ে এটা করা যায়, যাবে না যে তা না। তুমি যে মিড পয়েন্ট বের করো মানে স্যার মিড পয়েন্টটা স্যার একটু মানে ইজি লাগছিল, এখন 2 নম্বরের ক্ষেত্রে 2 নম্বর ম্যাথে মিড পয়েন্টটা কেন অ্যাপ্লিকেবল মানে হয় নাই, কিংবা করলে কোনো ঝামেলা আছে কিনা? ওরা একটু বুঝাইছে একটু একটু কঠিন করে, বুঝতে পারবে। বুঝতে পারছো? তাহলে কত হয়? 460 স্যার। 420 হবে আর 520 তাহলে 940। ঠিক আছে 470 আছে। 460 স্যার। ঠিক আছে না? তোমরা যদি চাও যে না আমরা মিড পয়েন্ট করবো সেটাও করে দাও, একই। এই তো কঠিনে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? স্যার একই আছে দেখো। থিওরি ছিল, থিওরিটা কি আসতে পারে? বুঝতে পারছো? তোমরা যদি মিড পয়েন্ট ধরে করো একই অবস্থা, মিড পয়েন্ট ধরে করো, এটা দুইটা ধরে করার দরকার নেই। কঠিন মনে হচ্ছে তাই না? স্যার থিওরি তাহলে আগেরটা ধরে করো, ওই ফরম্যাটটাই থাকবে, ঠিক আছে? ওকে স্যার, তাহলে আমরা তাহলে স্যার মিড পয়েন্ট ধরে করি, ওটা একেবারে ইজি লাগছে। সুবিধা হবে আর কি। আর এটাতে করে বের করতে গেলে একটু আসলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দুটা দুই রকম করতে গেলে স্যার মনে থাকবে না এক্সামে। তাহলে একটাই মনে রাখো, ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে থ্রেশহোল্ড, এটা যোগ এইটা বাই 2 470 চলে আসছে, বাস শেষ। x এর 470 ওই যে এইটাই সেই মার্জিন। ওকে ওকে স্যার। ঠিক আছে, ওকে। জি স্যার বুঝতে পারছি। এরপর হচ্ছে একটা ক্লাস্টারিং অ্যালগরিদম, কে মিন্স ক্লাস্টারিং, এটা চান্স ওয়াবে স্থানীয় ক্ষেত্রে লাগে। তো এখন এটা এখানে বলছে যদি তোমার 3টা ইনিশিয়াল সেন্টার দেওয়া থাকে, যেমন 3টা ক্লাস্টার বের করতে হবে, বুঝতে পারলাম? তাহলে আমার এই স্যাম্পল অনুসারে কোন কোন পয়েন্টগুলোকে ক্লাস্টার 1 2 3 তিনটাতে আমি দিব। যেমন আমার ডাটা পয়েন্ট আছে A B C D E F G H I J 10টা, মনে করো। স্যার এতগুলো মান দেওয়া থাকে স্যার? স্যার কেমিন্স তো আমরা পারবো। হ্যাঁ এটা তোমরা পারবে। মিন্স আমরা বক্স আকারে শিখছি স্যার, এটা কেন জানি অন্যরকম। এখানে আছে ম্যানহাটন ডিসটেন্স বলেছে, ম্যানহাটন ডিসটেন্স। তো ম্যানহাটন দিয়েও পারবো। এটা ইজি আছে, কঠিন না। দেখো কি করছে এখানে, মনে করো 10টা স্যাম্পল আছে, হ্যাঁ তোমাকে বলছে কি করতে হবে, এই 10টা স্যাম্পলকে 3টা ক্লাস্টার নিতে হবে, এটা হলো কোশ্চেন। ইনিশিয়াল ক্লাস্টার তোমার বলে দেওয়া থাকবে, মা যদি বলে দেওয়া না থাকে তুমি তোমার মতো র্যান্ডমলি ধরে নিবা, তোমার র্যান্ডমলি ধরে নিবা। স্যার মানে তিনটাই কি নিতে হবে, মানে তিনটা কি বলে দেওয়া থাকবে নাকি বলে যদি না দেয় তাহলে? বলে দেওয়া থাকবে তোমার কে ইকুয়াল টু 2 থাকতে পারে, মানে দুইটা ইনিশিয়াল স্যাম্পল নিয়ে করতে হবে। আর যদি কে ইকুয়াল টু 4 থাকে ইনিশিয়ালি 4টা ক্লাস্টার নিয়ে শুরু করে, তাই না? 3ও থাকতে পারে। তোমরা 2 আর 3 এর জন্য প্র্যাকটিস করো, 4 লাগবে না, 4 একটু বড় হয়ে যাবে, তাই না? স্যার 3 এ বড় হয়ে যাবে স্যার। স্যার ইউক্লিডিয়ান ডিসটেন্স দিয়ে যদি করি তাইলে হবে নাকি ম্যানহাটনই লাগবে? আর যদি কোশ্চেনে থাকে তাহলে তো হচ্ছে আর কিছু করার থাকে না, তাই না? ইউক্লিডিয়ান ম্যানহাটন দুইটা কাছাকাছি, শুধু এটা হচ্ছে √0
স্কোয়ার হবে, আর এটা কি নরমাল হচ্ছে মডুলাস। কোশ্চেনে কি মেনশন করা থাকবে কোন ডিসটেন্স দিয়ে করতে হবে? মেনশন করা থাকে তোর দিয়ে করতে হবে, যদি মেনশন করা থাকে ইউক্লিডিয়ান তো ইউক্লিডিয়ান, আর যদি ম্যানহাটন, আর যদি মেনশন করা না থাকে তোমার ইচ্ছা, তাই না? ঠিক আছে। এই আর কি। তারপরে এই যে তিনটা, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে তোমার ডি পয়েন্ট, আর এটা হচ্ছে তোমার জি। তাহলে এ ডি জি এই তিনটা হচ্ছে ক্লাস্টার। হ্যাঁ, ইনিশিয়াল এ স্যার ডি, এটা কি আমরা ইচ্ছে মতো ধরলাম? এটা দেয়া আছে মনে করি ইনিশিয়াল, আর যদি কোশ্চেন দেয়া থাকে তাহলে ওটাই গিভেন। হ্যাঁ, আর যদি দেয়া না থাকে তাহলে সাধারণত দেয়া থাকার কথা, বুঝতে পারলাম, সাধারণত দেয়া থাকে। আর না দিলেও সমস্যা না স্যার, র্যান্ডমলি ধরে নেবে। প্রত্যেকটা পয়েন্ট এ থেকে জে পর্যন্ত এই যে এ ডি জি, সি1 সি2 সি3 বা মি1 মি2 মি2 যাই বলো, সবগুলোর সাথে ডিসটেন্স বের করবা, করে দেখবা কোনটা কার কাছাকাছি। সেটা এই এ পয়েন্ট যদি মনে করো মি1 এটার কাছাকাছি হয় তাহলে এখানে দিয়ে দিবা এটা এটার কাছাকাছি, কারণ দেখো এ থেকে এই মি1 এর দূরত্ব যেহেতু সেম পয়েন্ট, তাহলে 0, ডি এর দূরত্ব এত, সি এর দূরত্ব এত। তো ফাইনালি আমার 10টা পয়েন্টকে যখন তুমি বের করবা, তারা বলতেছে যে এবিসি এই তিনটা হবে এটার কাছাকাছি, ডিএফ হবে এটার কাছাকাছি, আর জি সাইজ হবে কি এটার কাছাকাছি। তুমি চেক করে দিয়ে কর, বুঝতে পারছো? জি স্যার, এটা পারবো, সমস্যা নেই। আমরা একদম গত simple। ক্লাসে করছি। তারপরে এখন এই অ্যালগরিদমটা কখন স্টপ করে লার্নিংটা, যখন দেখবা আচ্ছা তাহলে এখন 3 3 6 আর 4 10, তার প্রথম ক্লাসটা কি ছিল 2 2 10 10 20 20। এখন এই যে নতুন আরেকটা গ্রুপ আসলো ক্লাস্টার 1 2 3, দেখো তো এই ক্লাস্টার 1 কি এই 2 2 আসে কিনা, ক্লাস্টার 2 এই 10 10 আসে কিনা, বা ক্লাস্টার 3 20 আসে কিনা। যদি এগুলোই আসে তাহলে আমার অ্যালগরিদম আর কোনো কাজ করবে না, রিপিটেড এটা স্টপ করে দেবে লার্নিং। কারণ আমি সেম ক্লাসটা যদি পাই তাহলে আর আমার এটা নতুন করে ইটারেশন করে বের করার দরকার নাই যে কোন পয়েন্টকে কোন গ্রুপে দিব। আর যদি নতুন কোনো ক্লাস্টার পাওয়া যায় তাহলে এই অ্যালগরিদমটা আবার কি করবে, সেম প্রসেসটা ফলো করবে। যখন দেখা যাচ্ছে যে দুইটা ইটারেশনের মাঝখানে কোনো নতুন ক্লাস্টার আসে না, তার মানে যতবার একটু ইটারেশন করবে সেম জিনিসটা রিপিট হবে, তার মানে কি কেমিন্স আর লার্ন করবে না, বুঝতে পারলাম? এই আর কি। তাহলে এখন এই যে ক্লাস্টার 1 এবিসি কিন্তু অ্যাভারেজ করবে, এ মানে হচ্ছে কিন্তু বি মানে কিন্তু সি মানে কি মানে এটা অ্যাভারেজ অ্যাভারেজ করবে এই নতুন ক্লাস্টার হলো মি1। মি1 কিন্তু আগে ছিল 2 ছিল, তো এখন কিন্তু আর কিছু নাই, এখন হচ্ছে ওই এটা হ্যাঁ শিহা ভাইয়া বন্ধ। মিটু কি আসছে, মিটু ছিল 10 10, এখন কত আসছে, মিটু হচ্ছে ডিএফ এর এভারেজ, ডিইএফ এই তিনটার এভারেজ 10 প্লাস 11 প্লাস 12/3, 10 প্লাস 11 প্লাস 10/3। সিম্পল, চেঞ্জ হচ্ছে তাই না ক্লাস্টারগুলো, আবার করবে সে, করে দেখো এটা সি1 এ থাকে, ওকে, ডি সি2 তে থাকে, জি সি2 তে থাকে। Other points similarly remain the same clusters. No assignment changes. Update again. দেখো দেখো আমার একটু আগে ক্লাসটা কি ছিল 2.6 mu1 2, এখন দেখো কি আসছে 2.672, সেম চেঞ্জ হয়েছে কি হয়নি। আর সেকেন্ড ক্লাসটা কি ছিল 11 10.3, এখানে দেখো 11 10.3। থার্ড ক্লাসটা কি ছিল 23.25 22.5। তাহলে দেখো যদি আবার সেমটাই আসে তাহলে কি এটা আর দরকার আছে ইটারেশন করার? আমার মনে হয় না দরকার আছে। So stop condition শেষ। No changes in class assignment, center do not change, convert substitution to solution শেষ। এই পর্যন্ত বের করে দিলেই হয়ে গেল কেমিন্স। এটা মানে তোমরা পারো তাই না? জি স্যার, এটা আমরা পরীক্ষাতেও ছিল এটা। স্যার আমরা এটা টেবিল আকারে করলে স্যার আমাদের জন্য এটা সুবিধা হবে। আর যে এখন যে রয়েছে স্যার এই সমস্যা থাকে আমাদের টেবিল অফ ফরম্যাটে করে আর ভালো হয় আর কি। জি স্যার, এটা যে পর্যন্ত তোমরা ই করবা, আর এখানে মনে করো mu1 একটা ক্লাস্টার, এটা মনে করো mu2 একটা ক্লাস্টার, mu3 একটা ক্লাস্টার, এখানে হচ্ছে ক্লাস্টারকে লেবেল করবা। এটা আরো সবচেয়ে সহজ হয়। যেমন এ থেকে দূরত্ব কত, এই তিনটা, যেমন এটা 0 সবচেয়ে নিয়ারেস্ট, তাহলে এ কে দিবা c1 এ বা mu1 এ, তাই না? তারপর বি থেকে দূরত্ব কি কি, এটা আরো সহজ হবে আর কি। স্যার লাস্ট 2 সেমিস্টার ধরে স্যার এইভাবেই করতেছে, এই কারণে স্যার আমাদের জন্য এইভাবেই ইজি আছে। আচ্ছা, এটা অ্যাপ্লিকেশনটা কোথায় হয়? প্যাটাগনেশনে Matter distance from diamond shaped decision region more robust to apply in some
cases than Euclidean. K means objective with L1 distance will group my minimizing total distance. For strict L1 optimization, K medians is more appropriate than mean. স্যার এগুলো কি লিখতে হবে লাস্টে ওই থিওরি টাইপের আপনি যেগুলো বললেন না 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 ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশনে কয়েকটাই বলছে, যেমন ইউক্লিডিয়ান থেকে ম্যানহাটন কিছু কিছু ক্ষেত্রে ভালো, সব ক্ষেত্রে না, বুঝলা, কিছু কিছু ক্ষেত্রে দরকার নাই, তোমার খালি ম্যাথটা দিলে হবে, এত কিছু লাগবে না ব্যাখ্যা, ঠিক আছে না? ক্লাস 1 এবিসি, ক্লাস 2 ডিএফ আর ক্লাস 3 জিএস আছে, বাস শেষ। আচ্ছা, এরপর হচ্ছে কনটেক্সট ইন্ডিপেন্ডেন্ট, কনটেক্সট ডিপেন্ডেন্ট বাইসেন ক্লাসের মধ্যে পার্থক্যটা আর কি। এটা একটা থিওরি, একটু পড়ে নিও আর কি। বুঝতে পারছো? এটা হচ্ছে ফর্মুলা, কনটেক্সট ইন্ডিপেন্ডেন্ট বাইসেন ক্লাসের ক্ষেত্রে এটা হয়। ওকে, আর প্যাটার্নেশন অ্যাপ্লিকেশন হচ্ছে হ্যান্ড রিটেন ডিজিট রিকগনিশন ক্ষেত্রে ইউজ করা হয়। Each digit image is classified separately based on the one pixel value. No relation considered between the adjacent digits. Independent হয় প্রতি ডিজিটকে ধরে সেই রিকগনাইজ করে। এটা হচ্ছে কনটেক্সট ইন্ডিপেন্ডেন্ট বাইসেন ক্লাসিফায়ার, এই ফর্মুলা দিয়ে। এটা হচ্ছে কনটেক্সট ডিপেন্ডেন্ট, তো এটা একটা অ্যাপ্লিকেশন হচ্ছে এখানে হয় ইমেজ সেগমেন্টেশনের ক্ষেত্রে লাগে আর কি সাধারণত। সেখানে হচ্ছে পিক্সেল ক্লাসিফাইড নট অনলি বাই ইটস ইন্টেন্সিটি বাট অলসো বাই নিবারিং পিক্সেল লেভেল। এখানে এটা ডিপেন্ডেন্সি থাকলে অনেক সময় মার্কআপ র্যান্ডম ট্রিটা ইউজ করা হয়, এই অ্যালগরিদম ফলো করে করা হয় আর কি, ঠিক আছে? এই দুইটা আর কি। আর যদি পারো এই টেবিলটাও দিতে পারো ব্যাখ্যা না দিয়ে, কম্পারিজন, যেটা তোমাদের সুবিধা আর কি, বুঝতে পারলাম? স্যার এটাই সহজ হবে স্যার। আর এখানে একটা সুন্দর করে বলছে এটা রেপ্লিকেশন কোথায়, এটা রেপ্লিকেশন কোথায়। এটা রেপ্লিকেশন হচ্ছে ডাটা স্যাম্পল আর ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট থাকে, সেক্ষেত্রে কন্টেক্সট ইন্ডিপেন্ডেন্ট ইউজ করা হয়। ডাটা স্যাম্পলগুলো কার সাথে কারো ডিপেন্ডেন্সি নাই। আর ডিপেন্ডেন্টটা কখন, যেমন স্পেশাল বা টেম্পোরাল কোনো একটা স্ট্রাকচার যেটা ডিপেন্ডেন্সি কিছুটা থাকে সেক্ষেত্রে। একদম হচ্ছে স্প্যাম ক্লাসিফিকেশন, একটা হচ্ছে মেডিকেল ইমেজ অ্যানালাইসিস, স্পেসিফিকেশন এগুলো ইউজ করা হয়। ওকে, এরপরটা হচ্ছে হিডেন মার্কআপ মডেল। এটা একটা অ্যালগরিদম। মনে করো এই একটা গ্রাফ দেওয়া আছে, হ্যাপি সেট, এটা হচ্ছে হিডেন স্টেট। আমার অবজারভেশন হচ্ছে লাভ, স্মাইল, ক্রাই, এরকম মনে করো তিনটা অবজারভেশন। তো আমার হিডেন স্টেটের সিকোয়েন্সটা কি হবে এটা আমাকে বলতে হবে। এই লাভ, তারপরে স্মাইল, তারপরে ক্রাই, এইভাবে যদি হয় একের পর এক তিনটা পর অবজারভেশন, তাহলে আমার এই হ্যাপি আর সেড, এই যে দুটো হিডেন স্টেটস, এই দুটো সিকোয়েন্সটা কেমন হবে? তিনটার জন্য আমার লাভের জন্য কি হ্যাপি আসবে না সেড আসবে, স্মাইলের জন্য কি সেড আসবে না হ্যাপি আসবে, আর ক্রাইয়ের জন্য কি হ্যাপি না সেড, এটা আমাকে বলতে হবে, বুঝতে পারলাম? এটাকে বলা হয় ভাইটারবি অ্যালগরিদম। একটা ডাইনামিক প্রোগ্রামের মাধ্যমে করে আর কি হিডেন মার্কআপ স্টেটগুলো বের করে আর কি, অবজারভেশনের বেস করে। এখানে ফিগারটা দেয়া থাকবে আর কি, বুঝতে পারলাম? এই ফিগার থেকে আমার যে জিনিসটা বের করতে হবে, প্রথমে বুঝতে হবে যে প্যারামিটারগুলো কি কি আছে। যেমন এখানে কিছু স্টেটস আছে, যেমন এখানে হিডেন স্টেট কয়টা আমার এখানে বলতো? এই একটা লেয়ারই হচ্ছে হিডেন স্টেট, ঠিক আছে? আর এটা কি? এটা হচ্ছে অবজারভেশন লেয়ার, ঠিক আছে? আর হিডেন স্টেট হচ্ছে এইটা একটাই। অনেক সময় মাল্টিপলও থাকে, বাট আমরা একটার জন্য দেখবো, ঠিক আছে? তাহলে স্টেট আমার হিডেন দুইটা, হ্যাপি সেট। আচ্ছা, তাহলে এখানে কি বোঝাচ্ছিল? সব হচ্ছে প্রবাবিলিটি ভ্যালু, ঠিক ছিল, সব হচ্ছে প্রবাবিলিটি ভ্যালু। আর ইনিশিয়াল প্রবাবিলিটি কি? আচ্ছা, ইনিশিয়াল প্রবাবিলিটি হচ্ছে এখানে বলতেছে যে স্টার্টের ক্ষেত্রে আর কি শুরুতে কি থাকবে। হ্যাপি আর প্রবাবিলিটি 0.5, সেট আর প্রবাবিলিটি 0.5, এটা হচ্ছে ইনিশিয়াল প্রবাবিলিটি। তারপর হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটি, যে হ্যাপি থেকে যদি হ্যাপিতেই থাকে, যেমন সেলফ লুপ 0.6, এটা বলছে। হ্যাপি থেকে যদি সেটের দিকে যায়, কিন্তু হ্যাপি থেকে সেটে কোনো ট্রানজিশন আছে দেখো তো, আসলে কিন্তু নাই। তাহলে আমি বুঝবো কিভাবে? এখন এটা হচ্ছে 1 মাইনাস ট্রু যেটা হয়, তাহলে কি আমি ফলস, ওই কনসেপ্ট ধরে তারা বের করেছে আর কি 0.4, বুঝতে পারলাম? কারণ টোটাল প্রবাবিলিটি 1, তাহলে 0.6 বাদ দিলে বাকিটা কি? এটা হ্যাপি টু সেট। সেম ভাবে আমার সেটের প্রবাবিলিটি কত? 0.7 দেওয়া আছে। ট্রানজিশন হচ্ছে সেট থেকে সেটে যদি থাকে, তাহলে সেট থেকে যদি হ্যাপিতে, তার প্রবাবিলিটি কত? 1 মাইনাস 0.7, যেটা আর কি, তাহলে কত আসে? 3.3, যেটা হচ্ছে আমার এখানে দেওয়া আছে।
সেট টু হ্যাপি, বুঝতে পারলাম? 3.3। আচ্ছা, তারটা ধর এমিশন প্রবাবিলিটি, যেটা আমরা আউটপুট হিসেবে কনসিডার করি অবজারভেশনের সাপেক্ষে। যেমন হ্যাপি থেকে দেখো 3টা এরো গেছে, তাই না? এটা হচ্ছে আমার অবজারভেশন, লাভ, স্মাইল, ক্রাই। তাহলে হ্যাপি থেকে লাভ অবজারভেশন হবে, এটা পয়েন্ট 0.7, হ্যাপি থেকে স্মাইল এটা আসবে 0.2, হ্যাপি থেকে ক্রাই যা পয়েন্ট 0.1। তো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে লাভ, স্মাইল, ক্রাই, এটা হচ্ছে হ্যাপি আর সেট কলাম। লাভের জন্য হ্যাপি কত? 0.7, স্মাইলের জন্য হ্যাপি কত? 0.2, আর ক্রাইয়ের জন্য হ্যাপি কত? 0.1। দেখছো? সেম ভাবে তুমি স্যারের জন্য চিন্তা করো, তাহলে কত? স্যার হলো 0.1, লাভ, স্মাইল হচ্ছে 0.3, আর ক্রাই হচ্ছে 0.6। 136, দেখছো? এইটুকু কি বোঝা গেছে? জি স্যার। স্যার আমাদের কোশ্চেনে মূলত আসলে থাকবে কি স্যার? কোশ্চেন হচ্ছে একটা অ্যানালাইসিস টাইপের একটা গ্রাফ, এরকম একটা গ্রাফ দিয়ে বলা হবে যে হিডেন মার্কআপ মডেলের যে আমার প্রসেসটা বা স্টেটটা, হিডেন স্টেট, এই অবজারভেশনের জন্য কি কি হবে তোমাকে ভাইটারবি অ্যালগরিদম দিয়ে বের করো আর কি। এটা থাকবে, বুঝতে পারলে? জি স্যার। এই যে নিচে যে স্যার ছিল স্টেট, তারপর হচ্ছে ইনিশিয়াল স্টেটের যে মানগুলো দেওয়া আছে ওগুলো কি দেওয়া থাকবে? আমার হিডেন যে স্টেট আছে এটা সিকোয়েন্সটা বলতে হবে। যেমন লাভের জন্য কি হবে? লাভের জন্য কি হ্যাপি হবে না স্যাড হবে? স্মাইলের জন্য কি হবে? হ্যাপি না স্যাড? ক্রাইয়ের জন্য কি হ্যাপি না স্যাড? মানে 3টা হিডেন স্টেট আসবে এখানে। এখানে 3টা দেখতেছো না, লাভ, স্মাইল, ক্রাই। সিকোয়েন্সটা এভাবে আসবে, হয় হ্যাপি, হ্যাপি, স্যাড, বা হ্যাপি, স্যাড, স্যাড, সামথিং, মানে 2 to the power 3 কম্বিনেশন যেটা হয় আর কি। বুঝতে পারছো? কিছু একটা আসবে, ওইটা আমাকে বের করতে হবে এক্সাক্ট কোনটা আসবে, বুঝতে পারলা? এই কাজটা হচ্ছে এখানে করবো আমরা। এখন এইটুকু ক্লিয়ার। স্যার এই যে নিচে যে এইটুকু স্যার দেওয়া থাকবে আর কি, এই যেগুলা ইনিশিয়াল প্রবাবিলিটি, তারপর হচ্ছে না, এগুলো কিছু দেওয়া থাকবে না, এটা তোমাকে ডায়াগ্রাম থেকে বুঝে এগুলো আমাদেরকে বের করতে আবার হবে। বলতেছি, এটা একটু বোঝার চেষ্টা করো, এটা বুঝলে মোটামুটি অনেক ক্লিয়ার। বুঝতে পারছো? স্যার টেবিলটা স্যার আবার একটু দেখে দিলে ভালো হতো স্যার ওই জায়গায়। হ্যাঁ, এটা বলছি আর কি, যে আমার এখানে স্টার্ট দ্বারা কি বোঝাচ্ছে? স্টার্ট দ্বারা বোঝাচ্ছে যে আমার ইনিশিয়াল কন্ডিশনটা কি, প্রবাবিলিটি। হ্যাঁ, হিডেন স্টেট দুইটার জন্য ইনিশিয়াল আমি ধরে নিলাম 0.5, হ্যাপির জন্য হবে 0.5, সেটের জন্য হবে। ওকে, আমার স্টেট এখানে হিডেন স্টেট কয়টা? দুইটা, হ্যাপি আর সেট। ওকে, আর অবজারভেশন যেটা আমার ফাইনাল আউটপুট আমি ধরতেছি আর কি, লাভ, স্মাইল, 3টা। তো এই 3টা, আর এখানে কিছু ট্রানজিশন আছে, তাই না? একটা থেকে একটা যাচ্ছে না। আচ্ছা, এই ট্রানজিশন ডায়াগ্রামটা হচ্ছে এটা প্রবাবিলিটি। যেমন আমার যেহেতু ট্রানজিশনটা হবে দুইটা স্টেটের ভিতরে, আসলে আউটপুট তো ট্রানজিশন হয় না, বুঝতে পারছো কিনা? আউটপুট তো আউটপুট, যেটা আমি অবজারভেশনে দেখবো আর কি ফাইনাল। কিন্তু ট্রানজিশন হয় মতো কিসের? স্টেট টু স্টেট। যেমন হ্যাপি, স্যাড, হয় স্যাড টু অথবা একটা ট্রানজিশন, বুঝতে পারলাম? তো ট্রানজিশন পয়েন্টে অবশ্যই হ্যাপি আর স্যাড এই দুটোর ভিতরে হবে। যেমন তোমার দেখো, আমি যদি এটাকে বলি যে হ্যাপি, তারপর স্যাড, হ্যাপি আর হলো স্যাড, বুঝতে পারলাম? এরকম আর কি আমার কি হবে, ঠিক আছে না? বুঝতে পারছো? এই হচ্ছে আমার একটা ই হবে। তাহলে আমার ধরো হ্যাপি টু হ্যাপি, তাহলে কি আসতেছে? 0.6 ট্রানজিশন, বুঝতে পারছো? হ্যাপি থেকে হ্যাপি থাকবে। আবার হ্যাপি স্যাডের জন্য তাহলে কত? 0.4। আবার স্যাড টু স্যাড 0.7, এই যে এটা 0.7। আর স্যাড টু হ্যাপি যেটা কত? 0.3। নিউট্রাল যোগ করো, সবসময় কি আসবে? 1। আর টোটাল প্রবাবিলিটি কি? 1, বুঝতে পারলাম? এটা হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটি, এটা এখানে লেখা হয়েছে, বুঝতে পারলাম? আমাকে শুধু দেওয়া আছে এখানে সেলফ প্রুফ, মানে হ্যাপি টু হ্যাপি, স্যাড টু স্যাড। বাকি দুইটা ট্রানজিশন আমার কি করতে হচ্ছে? যে 1 মাইনাস এটা ধরে আমাকে একটু বের করে নিতে হইলো, বুঝতে পারলাম? এটা কি ক্লিয়ার? জি স্যার। আউটপুট 3টা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে এমিশন প্রবাবিলিটি। তাহলে এই 3টার জন্য হ্যাপি আর স্যাড কি হয়?
লাভের জন্য হ্যাপি, তাহলে হ্যাপি থেকে লাভে যে আসছে একটা ইরাও 0.7, তাহলে 0.7। সেম ভাবে যে হ্যাপির জন্য স্মাইল কত 0.2, 0.2। হ্যাপির জন্য ক্রাই কত কত আসছে 0.1, বুঝতে পারলা? সেম ভাবে আর কি স্যাডের জন্য কিরকম আসছে, ঠিক আছে না? এমিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স আর যে ট্রান্সফার ম্যাট্রিক্স, এটা বুঝতে পারলাম? ইজি আছে না? বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, তাহলে আমার অবজারভেশন হচ্ছে তিনটা লাভ স্মাইল ক্রাই, এই তিনটার জন্য বের করতে হবে। আর ভার্টিভ বি অ্যালগরিদমটা কি করে, এটা হচ্ছে একটা ফর্মুলা ডেল অফ টি, এটা হচ্ছে আমার একটা স্টেটের জন্য আর কি আমার আউটপুটটা কেমন আসবে সেটা বের করে প্রবাবিলিটি, সেটা ট্রাই করে ম্যাক্সিমাম বের করতে আর কি। ডেল অফ টি মাইনাস 1 এর আগের স্টেটের কোন একটা তম স্টেটের সাপেক্ষে আর কি, বুঝতে পারলাম? প্লাস ওইটা আউটপুট, এফআই যে হচ্ছে আউটপুট, সেটাকে মাল্টিপ্লাই করে কোন একটা অবজারভার মাধ্যমে আর কি। এফআই যে আছে এটা ট্রানজিশন, আই থেকে যে স্টেজের ট্রানজিশন প্রবাবিলিটি সেটা, তার সাথে আগের স্টেটের যেটা ভ্যালু সেটাকে মাল্টিপ্লাই করে তার সাথে আবার ফাইনালি আউটপুট অবজারভেশন যেটা ছিল সেটাকে গুণ করে এই ফাইনাল ভ্যালুটা সে, এখন আই মানে কয়টা আর কি হতে পারে আর কি, একটা হতে পারে, দুইটা হতে পারে, বুঝতে পারলাম? ট্রানজিশন, তো ওই সবগুলা সবাইকে বের করবে কি ম্যাক্সিমামটা নিবে আর কি। এটা হচ্ছে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন, আমরা আসলে এখন ম্যাথমেটিক্যালি দেখি আসলে কি। তো আমরা এখানে দেখো ইনিশিয়াল স্টেজ, ওকে, আমার যেহেতু দুইটা মাত্র হিডেন স্টেট হ্যাপিয়ার সেট, আর আমার যেহেতু তিনটা অবজারভেশন, তাহলে আমার অবজারভেশন t equal to 1, t equal to 2, t equal to 3, মানে তিনটা অবজারভেশন আর কি, বুঝতে পারলাম? আমাকে তিনবার আর কি করতে হচ্ছে আর কি। তার ইনিশিয়াল যদি t equal to 1 ধর আর কি, ইনিশিয়াল, তার প্রথমটা কি, আমরা যেটা ধরছি ইনিশিয়াল, তারপরটা ধরছে আমি চিন্তা করবো মনে করো স্মাইল, লাস্টটা আমি চিন্তা করবো মনে করো ক্রাই, তিনটা অবজারভেশন, বুঝতে পারছো? ইনিশিয়াল যেটা ধরছে সেটা হচ্ছে লাফের কনসেপ্ট করে আর কি আমি চিন্তা করি, তাহলে আমার স্টেট তো দুইটা, একটা হলো হ্যাপিয়ার সেট, তাহলে ডে ওয়ান অফ যে মানে হচ্ছে আমার স্টেট, আমার হিডেন স্টেটের যদি হ্যাপির জন্য চিন্তা করি, তাহলে ইনিশিয়ালি আমার প্রবাবিলিটি কত ছিল এর আগে, এখন শুরুতে তো আসলে কিছু নাই, শুরুতে কোনো স্টেট থাকে, আমি তো এখানে এখনো পর্যন্ত কোনো হিডেন স্টেট কনসিডার করিনি আর কি। এই জন্য আমার কি করতে হবে, স্টার্ট থেকে চিন্তা করতে হবে একদম শুরুতে আর কি, বুঝতে পারলাম? মানে আমি এর আগে কোনো অবজারভেশন আমি করিনি আর কি, বা দেখিনি, বুঝতে পারছো? আমার কাছে কোনো এভিডেন্স নেই, এই জন্য স্টার্টিং লেভেলে কিছু থাকে না, এটা ডেল জিরো বলতে পারো ওয়ান কাইন্ড অফ। এই জন্য বলছি কি দুইটার জন্যই বলছে 0.5, যেটা হচ্ছে আমরা বলতেছি ডেল অফ টি মাইনাস 1 আই এ আই, যে এই টার্মটাকে আমরা বলতেছি কি 0.5, বুঝতে পারলাম? কারণ আমার শুরুতে আসলে আমি জানি না হ্যাপির জন্য কি ছিল, সেটার জন্য কি ছিল, একদম স্টার্টিং ফেজ, এটা আমি জানি না আসলে। এখন আমি হ্যাপির জন্য চিন্তা করে বের করবো আর কি, একদম ফার্স্ট কেস আর কি, প্রথম। ইনিশিয়ালি আমি ধরে নিতে হবে একটা কিছু করার নেই, যেহেতু আমার ইনফরমেশন নেই আর কি। 0.5 ধরেছে, এর সাথে আউটপুটটা হচ্ছে আমার, এটা আমি কোন টার্মটার জন্য চিন্তা করতেছি বলতো, লাভ। তো অবজারভেশন লাভ এই হ্যাপির জন্য কি পরিমাণে আসছে তুমি খেয়াল করে দেখো, হ্যাপির থেকে লাভের জন্য কত পরিমাণ আসছে বলো, 0.7, যে তুমি যে এখানে এমিশন পরে থেকে পাবা আর কি, হ্যাপির জন্য লাভ থেকে 0.7 আসছে, বুঝতে পারলাম? সো এটাকে তারা কি ধরছে, জাস্ট মাল্টিপ্লাই, এটা মাল্টিপ্লাই করবে এটা। এখন যেহেতু একটা মাত্র টার্ম ইনিশিয়ালি, আর মাল্টিপল টার্ম তো নাই, এই জন্যই জাস্ট একটাই মাল্টিপ্লিকেশন, এইটি। সেম ভাবে আমি যদি সেটের জন্য চিন্তা করি, তাহলে শুরুতে কিছু নাই, তার মানে হচ্ছে ইনিশিয়ালটি ধরতে হবে 0.5 ইন্টু আমার হচ্ছে এই লাভের জন্য সেট থেকে কি পরিমাণ আসছে আউটপুট বা এমিশন, তো এটা আমি দেখি সেট লাভের জন্য 0.1, তুমি এখান থেকে দেখতে পারো সেট থেকে লাভের জন্য আসছে 0.1, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ইনিশিয়াল প্রবাবিলিটি সেটের জন্য, যখন আমি লাভ নিয়ে চিন্তা করছি, প্রথমটা আর কি অবজারভেশন এটা। সেকেন্ড কেজে আমি যদি আসি এখন স্মাইল, আরেকটা এটা,
এখন কিন্তু আমার ইনিশিয়াল অবস্থায় নাই, অলরেডি আমার একটা প্রিভিয়াস একটা এভিডেন্স রয়ে গেছে লাভ, সেটার জন্য আমার দুইটা এভিডেন্স হ্যাপি আছে, জন্য আমার দুইটা কিন্তু প্রবাবিলিটি আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমার কি হবে, ডেল অফ টি যেটা হচ্ছে 2 নট 1, ডেল অফ 2 আমি যদি হ্যাপির জন্য চিন্তা করি, কথার কথা এই যে হ্যাপি, ডেল অফ 2 হ্যাপি, ওকে ওরা লেখে না ডিটেলস। এখন এর ভিতরে কি ইনিশিয়ালি তো আমার একটা ছিল, কিন্তু এখন তো ইনিশিয়াল না, এখন তো আমার আগেরটা আছে। ডেল অফ 2 যদি হয় তাহলে আগেরটা কি, ডেল অফ 1, অলরেডি ডেল অফ 1 হ্যাপি আমি জানি কত 0.35, তাহলে 0.35 ইনটু অবজারভেশন আমার কার জন্য, আমার হ্যাপি, তাই না, স্মাইল। তাহলে হ্যাপি থেকে স্মাইল আমি দেখে আসি, হয়ে গেল হ্যাপি টু স্মাইল, (0.2) আচ্ছা ওকে। এখানে দুটো জিনিস আছে, যেহেতু আমার একটা স্টেট হচ্ছে হ্যাপি, ওকে আমার টেস্ট হচ্ছে স্যাড, ঠিক আছে, তার টেস্ট হতে পারে হ্যাপি, আরেকটা হতে পারে স্যাড, সামথিং ইজ একটা। তো ইনিশিয়ালি কিন্তু আমি প্রথমবার এখান থেকে আসছি, এখানেও প্রথমবারের জন্য আমি চিন্তা করছি, এটা ফার্স্ট কেস, হ্যাপির জন্য 0.35 আর স্যাডের জন্য 0.05। এখন আমি সেকেন্ড কেস যখন যাবো, তো দেখো এখান থেকে আমি যেতে পারি দুই জায়গায়, এখানে যেতে পারি আবার এখানেও যেতে পারি, বুঝতে পারলাম, যেহেতু আমার হিডেন স্টেট দুইটা, এই জন্য একটা হ্যাপি টু হ্যাপি, হ্যাপি টু স্যাড, বুঝতে পারলাম। কারণ দেখো আমার ইনিশিয়ালি কিন্তু ডেল অফ 1 হ্যাপিও আছে, ডেল অফ 1 কি আছে, স্যাড, যেটা হচ্ছে এই যে এটা যদি 1 ট্রানজিশন ধরে রাখি, ঠিক টু 1, কার জন্য আমি চিন্তা করছিলাম, লাভ এল, একটা স্টেট আমি পেয়েছি না, দেখো তো হ্যাপি আর স্যাড আছে না। এখন সেকেন্ড যখন ধরতেছি টি ইকুয়াল টু 2, তার জন্য মনে এটা হচ্ছে স্মাইল এস। এখন আবার হ্যাপি সেট কোনটা কি আসবে, হিডেন স্টেট তো আমার দুইটা, তো দুইটার জন্য হ্যাপির জন্য চিন্তা করতেছি মনে করো, ঠিক আছে, তারপর আবার সেটের জন্য চিন্তা করবো, তাহলে এটা কিন্তু আমার এখান থেকেও আসতে পারে, আবার এখান থেকেও আসতে পারে, বুঝতে পারছো, হ্যাপি টু হ্যাপি, স্যাড টু হ্যাপি, দুইটা, ঠিক আছে, তো এরকম দুইটা ট্রানজিশন হতে পারে আর কি। সো এইটাকে তারা এখন কনসিডার করতেছে, আমি যদি এই হ্যাপির কথা চিন্তা করি, তাহলে একটা আসতে পারে হ্যাপি টু হ্যাপি, একটা কি স্যাড টু হ্যাপি। তাহলে হ্যাপি টু হ্যাপি এটার আমার যদি তুমি চিন্তা করো সেলফ লুপ, যেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ট্রানজিশন পদ্ধতি, মানে স্টেট টু স্টেট 0.6, এই জন্য এটা কি ধরছে 0.6, এই 0.6 ইন্টু, তাহলে আমার এই প্রিভিয়াস যে আমার টি টু 1 এ হ্যাপির জন্য কত ছিল, প্রবাবিলিটি 0.35, এই 0.34 যেটা আমি পেয়েছিলাম তার সাথে এখন এটা হ্যাপি টু হ্যাপি এটা মাল্টিপ্লাই হবে, যেটা আমি ট্রানজিশন প্রবাবিলিটি আমি দেখবো আমার এই টেবিল থেকে, হ্যাপি টু হ্যাপি 0.6, বা তুমি এখান থেকে দেখতে পারো যেহেতু সেলফ লুপ দেওয়া আছে, ওকে। আরেকটা হচ্ছে কি স্যাড টু হ্যাপি, তাই না, এইটা আরেকটা স্যাড টু হ্যাপি, স্যাড টু হ্যাপি যেটা হচ্ছে যেটা স্যাড টু হ্যাপি এস টু এস 0.3, দেখছো এই সেই 0.3 ট্রানজিশন প্রবাবিলিটি, যদি স্যাড থেকে হ্যাপিতে যায় তাহলে হচ্ছে 0.3, এই জন্য এই 0.3 ওর থেকে আসছে স্যাড টু হ্যাপি ইনটু আমার এই যেহেতু স্যাড থেকে আসতেছে, তো স্যাডের জন্য আমার কত ছিল, ডেল অফ 1 প্রিভিয়াস স্টেট, যেহেতু টি টু আমার প্রিভিয়াস পটেনশিয়াল 0.05 ইনটু স্যাড হ্যাপি 0.3, তাহলে এইটার মাল্টিপ্লিকেশন আর এইটার মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে আমার কি, জাস্ট আমি এইটুকু পাচ্ছি, ডেল অফ টি মাইনাস 1 আই ইনটু এ আই জে, বুঝতে পারলাম, এইটুকু কাজ হচ্ছে মূলত আমার এই দুইটা কাজ, এটার গুণফল আর এই দুটো গুণফল, এটা কি বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। এখন তাহলে এইটা আর এটা গুণফল হচ্ছে, এটা গুণফল 0.21 আর এটা গুণফল 0.015,
সাথে আবার কি আছে বিয়োগ জে অফ টি। তাহলে আমার এই যে মানে হ্যাপি, এটার জন্য অবজারভেশন আউটপুটটা কত? এটি অফ 2 টাইমে, এটা টি অফ 2 মানে কি স্মাইল। তাহলে এই স্মাইলের জন্য হ্যাপির আউটপুটটা কত ছিল, যেহেতু আমি হ্যাপি নিয়ে চিন্তা করতেছি, তাই না? তুমি গ্রাফে দেখে আসো, স্মাইলের জন্য হ্যাপির আউটপুট ছিল 0.2, দেখছো? যেটা অ্যামিশন প্রবাবিলিটি টেবিল থেকে বুঝতে পারবে, অথবা তুমি এখান থেকেও দেখতে পারো যে হ্যাপির জন্য স্মাইল কত ছিল, দেখো 0.2, টি গুলো 2 টাইম, বুঝতে পারলাম? যেহেতু আমরা টি 2 টাইম অবজারভেশনে আছি আর কি। তাহলে মাল্টিপ্লাই করলে আমার কত আসতেছে, যদি এটার সাথে মাল্টিপ্লাই করো, এখান থেকে ম্যাক্সিমামটাই নাও, একটাই তো নিবে, তাই না? 0.1 তাহলে কত, 0.042, তাহলে আমার এই হ্যাপির জন্য আসো 0.042। আর এটা কোথা থেকে আমি চিন্তা করছি, আমার হ্যাপি থেকে এখানে আসছে, এজন্য ব্যাক পার্টটা বলছে হ্যাপি, মানে প্রিভিয়াস স্টেটে হ্যাপি ছিল, বুঝতে পারলাম? এখন প্রিভিয়াস স্টেট স্যাড কেন নিল না বলো তো? কারণ সে অলওয়েজ ম্যাক্সিমামটা কনসিডার করে, মনে রাখবা। তাহলে প্রথম স্টেটে হিডেন স্টেট দুটো ছিল, হ্যাপি আর স্যাড, ম্যাক্সিমাম কে ছিল বলো, 3.35। সেই জন্য এই হ্যাপি নিয়ে শুধু চিন্তা করবে, সে স্যাডে কখনো যাবেই না। এই অ্যালগরিদম সবসময় ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে চিন্তা করে, বুঝতে পারলাম? এই জন্য সে বলছে ব্যাকপ্যান্টের হ্যাপি, ব্যাকপ্যান্টে কিন্তু সেট বলে নাই। ওকে, এটা হলো যে একটা অবজারভেশন জন্য। এখন আমার আরেকটা আছে সেট, তাহলে আমার হ্যাপি থেকে সেটে আসতে পারে, সেট থেকে সেটে আসতে পারে, সেম ভাবে আমার দুইটা হবে। তাহলে আমার যদি হ্যাপি থেকে সেটে আসে এস টু এস, তাহলে কত ট্রানজিশন, হ্যাপি টু সেট 0.4। আর যদি সেট টু সেট থাকে তাহলে আমার কি বলে 0.7। এই জন্য দেখো 0.4 আর 0.7, আর আগের যে দুটা মাল্টিপ্লাই ছিল আর কি, 0.7 এর সাথে হচ্ছে 0.05, এটা সেট, আর এর সাথে হচ্ছে 0.35, এটা এটার সাথে 0.0। তাহলে এই দুটো গুণ করবা, গুণ করার পরে এই দুটা তার সাথে আমার এটা আউটপুট, এটা কার জন্য, সেট এর জন্য, বুঝতে পারলাম? যখন আমার স্মাইল, তাহলে এখন আসো স্মাইল সেটের জন্য কত আসে 0.3, এই জন্য গুণ করছে কি ফাইনালি 0.3 দ্বারা গুণ করছে তারা। তাহলে এই দুইটা আর এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কত 0.14, তার সাথে 3 গুণ করলে কত 0.042। এখন হ্যাপির জন্য আসতেছে কি এটা, আবার স্যাডের জন্য কি আসতেছে এটা, সেম ভ্যালু। এখানে একটা কনফিউজিং হয়ে গেল। তাহলে এখন থার্ড স্টেট আবার যেতে হবে আর কি, যেটা হচ্ছে আমার অবজারভেশন হচ্ছে ক্রাই, ঠিক আছে? থার্ড ক্রাই, এটার জন্য এখন আসি আমরা কি হয়, টি অফ 3, সেম ভাবে এখানেও কি দুইটা হিডেন স্টেট আছে, এইস মানে হ্যাপি, আর হলো স্যাড। এবার অবজারভেশন হচ্ছে সি ক্রাই এর জন্য, সেম ভাবে। এখন হ্যাপি আর স্যাড দুইটা সিচুয়েশন আগের মতোই, ব্যাক পয়েন্টে হ্যাপি থেকেও চিন্তা করতে পারো, হ্যাপি টু স্যাড, আবার স্যাড টু হ্যাপি, স্যাড টু স্যাড। এখন যেহেতু হ্যাপি স্যাড দুইটা সেম 0.042, এটা কিন্তু 0.042 আসছে, খেয়াল করে দেখো দুইটা সেম হবে, এর জন্য এখন এই যে এটা দুইটা সেমই থাকবে। চেঞ্জ হবে কি, আমি যদি হ্যাপির জন্য ধরি তাহলে হ্যাপি টু হ্যাপি, স্যাড টু হ্যাপি, হ্যাপি টু হ্যাপি 0.6, হ্যাপি টু হ্যাপি 0.6, আর স্যাড টু হ্যাপি 0.3। দেখে আসলো ট্রানজিশন টেবিল, হ্যাপি টু 0.6 আর স্যাড টু হ্যাপি 0.3, ঠিক আছে? এই যে এটা, তাহলে আসতেছে এটা, এই দুইটার হচ্ছে ম্যাক্সিমামটা নিবে, যেটা হচ্ছে 0.02 এটা, তার সাথে এটা যেহেতু ক্রাই, ক্রাইয়ের জন্য হ্যাপি থেকে কত কি পরিমাণ আসে আউটপুট, ক্রাইয়ের জন্য হ্যাপি থেকে 0.1, এই জন্য ফাইনালি এটাকে আবার দেখো 0.1 দ্বারা গুণ করেছে, তারা করে এটা পাচ্ছে। এখন যদি স্যাডের জন্য আসো সেম ভাবে, তাহলে এখন স্যাডের জন্য আসলে কি হবে, হ্যাপি টু স্যাড একটা ট্রানজিশন হবে, আর স্যাড টু স্যাড ট্রানজিশন হবে। স্যাড টু স্যাড 0.7, হ্যাপি টু স্যাড 0.4, আর যেহেতু প্রিভিয়াস ছিল 0.042, এটা গুণ হবে 0.7, 0.4। আর এই স্যাডের জন্য আমার ক্রাইয়ের অবজারভেশন ভ্যালুটা কত, এমিশন টেবিল দেখো, স্যাডের জন্য ক্রাই 0.6, ফাইনাল 0.6 দিয়ে গুণ করবা, এই যে
তাহলে এটা হচ্ছে এই দুটো, তাহলে এই দুটো আমাদের ম্যাক্সিমাম হচ্ছে এইটা, সরি না এটা না, এটা ডাবল জিরো, এটা একটা ওয়ান আসছে, এইটা হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। তাহলে কার জন্য হলো সেট, এখান থেকে বোঝা নিল সেট হবে আর কি। যেহেতু এটা ম্যাক্সিমাম, এটা আসছে কোথা থেকে, সেট থেকে, তাহলে সে এখন আর এই হ্যাপিকে নিবে না, এগুলো সেম ছিল না, এখানে হ্যাপিটাকে সে বাদ দিবে, এই সেটটাকে কাউন্ট করবে। তাহলে ফার্স্ট কেজে আমার স্টেটটা কি ছিল, হ্যাপি ম্যাক্সিমাম। সেকেন্ড কেজটা কনফিউশন ছিল, বাট থার্ড টাইম বুঝতে পারছি যে সেটটা আমার ম্যাক্সিমাম হচ্ছে, তাই না। আর এটা আসছে কোথা থেকে, সেট থেকে, তাহলে সেকেন্ডটা অবশ্যই সেট হবে। তাহলে হ্যাপি সেট সেট, এটাই হচ্ছে হ্যাপি ম্যাক্সিমাম, না এখানে সেটটা ম্যাক্সিমাম লাস্ট স্টেজের। তাহলে সেট ব্যাকট্র্যাক করলে সেটটা আসছে কোথা থেকে, ফ্রম সেট, তাহলে সেমিস্টার সেটই থাকবে। আর এটা আসছে কোথা থেকে, হ্যাপি, তাহলে ফার্স্ট হ্যাপি, তাহলে হ্যাপি সেট সেট, এটা হচ্ছে ফাইনাল প্রেডিকশন, হ্যাপি সেট সেট। আমার অবজারভেশন ছিল কি, স্মাইল, আমার অবজারভেশন ছিল লাভ স্মাইল ক্রাই, তাহলে লাভ স্মাইল ক্রাই এর জন্য আমার হিডেন স্টেট কি আসতেছে, হ্যাপি স্যাড স্যাড, বুঝতে পারলাম। এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট, হিডেন স্টেট। কিছু বুঝলাম? জি স্যার, জি স্যার, আমরা ম্যাথের শুরুতে হ্যাপি ছিলাম, বুঝার পরে স্যাড ফিল হচ্ছে। লাভ হচ্ছে হ্যাপি স্ট্রং এমিশন 0.7, কারণ লাভ অবজারভেশন এটা অবশ্যই হাই, হ্যাপি থেকে তো লাভ আছে, তাই না। এখন স্মাইলের ক্ষেত্রে বলতেছে অ্যাম্বিগুয়াস, বাট স্টিল লিঙ্ক টু হ্যাপি ইনিশিয়াল স্মাইল, যদিও ইনিশিয়ালি ছিল, বাট এটা বলতেছে স্যাড থেকে আসছে, বাট এটা একটু অ্যাম্বিগুয়াস, তাই না। আর লাস্টে বলছে ক্রাই, এটা আমার লাস্ট স্টেটটা স্যাড হিডেন স্টেট, তার মানে কিন্তু এটা ঠিকই আছে, স্ট্রংলি ইন্ডিকেট স্যাড 0.6 পজিটিভ, কারণ স্যাডের জন্য তো সে ক্রাই হচ্ছে, তাই না। শুধু মিডল স্টেটটা একটু কেমন জানি হয়ে গেল, তাই না, কারণ এখানে বলতেছে হিডেন স্টেট ছিল স্যাড, সে দুঃখিত, বাট আমি বলছে স্মাইল। So model switches emotional state once strong evidence cry appears. এটাই বোঝাচ্ছে আর কি, ট্রান্সগুলো চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটা গেল একটা হচ্ছে ডাইনামিক টাইম ওয়ার্পিং, এটা একটা অ্যালগরিদম যেটা হচ্ছে মূলত সিগন্যাল প্রসেসিং করতে লাগে আর কি, ঠিক আছে। সিগন্যাল বেস যে প্যাটার্ন ক্লাসিফিকেশন গুলো হয় সেখানে এই ম্যাথটা দরকার হয়, এটা ইজি আছে, কঠিন না। এখানে দুটো স্যাম্পল দেওয়া থাকবে সিগন্যালে, মানে এস আর কি, দুটো সিগন্যাল স্যাম্পল। এস এ আমার ভ্যালু কয়টা আছে, 1 2 3 4 5টা, আর টি তে আছে মনে করো 6টা। এখানে যে ইউজ করা হয় একটা লোকাল ডিসটেন্স ফর্মুলা, এস আর টি জাস্টলি নেগেশন, অর্থাৎ ধরো 3 - 1 কত 2, 6 - 4 তাহলে কত 2 সামথিং, বুঝতে পারলাম। তো এখন কথা হচ্ছে এস আর টি এর জন্য ম্যাট্রিক্স আগে রিপ্রেজেন্ট করি, প্রত্যেকটা স্টেটের জন্য ডিফারেন্সটা বের করছি। তাহলে এস কে লিখছে রো ওয়াইজ, দেখছো, আর টি কে লিখছে কলাম ওয়াইজ, সিম্পল। এস কে আছে 3 6 3 6 4, তাহলে 3 6 3 6 4, টি কি আছে 1 4 7 1 7 2, এই যেটা, এগুলো কোশ্চেন দেয়া থাকবে এস আর টি, বুঝতে পারলা। এখন এই যে ভিতরের ভ্যালুগুলা কিভাবে আসলো, তাই না। দেখো আমার কি বলতেছে, খালি বিয়োগ করবা আর কিছু না, বিয়োগটা কি নিবা, মডুলার, যদি নেগেটিভ ভ্যালু আসে কি নিয়ে নিবা, প্লাসটা নিয়ে নিবা, ওকে। তাহলে এখন আসি, তাহলে 3 আর 1 এস আর টি ডিফারেন্স কত 2, 3 আর 4 ডিফারেন্স কত 1, বুঝতে পারছো তো, সিম্পল বিয়োগ। কিন্তু যদি নেগেটিভ আসে প্লাস করে দিবা, খালি বিয়োগ ফলটা দিবা, আর কিছু না। 3 থেকে 7 ডিফারেন্স কত 4, 3 থেকে 1 ডিফারেন্স 2, 3 থেকে 7 ডিফারেন্স 4, 3 থেকে 2 1, এইভাবে পুরোটা কমপ্লিট করতে পারবে না, বুঝতে পারছো তো। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এই রিকারেন্সটা ইউজ করে কি প্রিভিয়াস স্টেটের ভ্যালুটা, যেটা আমার এই টেবিল থেকে বুঝতে পারবা, এটা একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, রো 4টা কলাম 5টা, 3 4 6টা, সরি রো 5টা কলাম 6টা, 5/6 একটা ডাইমেনশনাল ম্যাট্রিক্স, ওকে। তো এটা প্রিভিয়াস ভ্যালুটা প্লাস মিনিমাম অফ সামথিং, কি সামথিং, একবার রো এক মাইনাস করবা, কলাম ঠিক রাখবা, রো ঠিক রেখে কলাম মাইনাস করবা, আর রো কত দিয়ে মাইনাস করবা, এই তিনটা ভ্যালুর মধ্যে কি নিবা, মিনিমামটা নিবা, নিয়ে যোগ করে যা হয় এইটাই। এখন ধরো রো 1, তাহলে কি কি আছে 2 1 4 2 সামথিং, অনেক কিছু আছে, তাই না। আমার আসো রো 1 কি বলছে, আমি যদি এটা ধরে নেই
1 2 3 4 5 কোনো সমস্যা ধরে নিলাম আর কি আর আমি এটাকে ধরলাম কি 1 2 3 4 5 6 তাহলে রো 1 কলাম 1 তাহলে এই ভ্যালুটা বোঝাচ্ছে তাই না রো 1 কলাম 2 কোনটা বোঝাচ্ছে বলো রো 1 কলাম 3 এটা রো 1 কলাম 4 এটা রো 1 কলাম 5 এটা সিম্পল না এটাই বলছে ডি অফ 1 1 মানে কি ইজ ইট 2 তাহলে ডি অফ 1 2 তাহলে কি হবে আচ্ছা প্রথমটা ক্ষেত্রে 2 বাকিগুলো কেন আসলো না এখন আসো কোশ্চেনে আসে ডি অফ i যে এটা তো শিওর যে 2 হবে ওকে তাহলে বাকিগুলো তো এখন আসো তাহলে 1 - 1 0 তাহলে কি বোঝাচ্ছে বলো ডি অফ 0, 1 আসলে 0 নামে কোনো কলাম বা রো আমার আছে দেখো তো এখানে নাই তাহলে এটা হচ্ছে ইনভ্যালিড সেম ভাবে আবার 0 0 এটা আছে বলো ইনভ্যালিড এটাও কি হবে 1 0 ইনভ্যালিড তার মানে টোটাল তিনটা জিনিসই কি হচ্ছে ইনভ্যালিড তার মানে শুধু এটাই থাকতেছে কোনো মিনিমাম কিছু না এটা হচ্ছে 0 সো এই জন্য এটাই রাখছে বুঝতে পারলা প্রথমটার জন্য মিনিমাম থেকে আর চিন্তা করিনি তারা এখন আসো 1 অফ 2 এটা এটার জন্য কিছু একটা পাবো আমরা এখন তো 0 আসবে না তাই না স্পেসিফিক এটার জন্য পাবা আর বাকি দুটার একটা 0 হবে যেমন 1 - 1 এটা 0 হয়ে যাবে এটা পাবো না এটা পাবো খালি আর 0, 2 এটা পাবো না পাবো কোনটা 1, 1 দেখছো কারণ আর ভ্যালু 1 জে ভ্যালু 2 তাহলে 1 1 ডি অফ 1 কত ছিল 2 ছিল আর ডি অফ 1 2 ডি অফ 1 2 কত 1 অফ 2 হচ্ছে 1 আর ডি অফ 1 হচ্ছে 2 2 প্লাস 1 তাহলে কত হয় 3 এটা কি ক্লিয়ার এটা বুঝতে পারলে আর বাকি সব বুঝতে হবে আর কিছু না মানে যদি টার্ম আসে ওটাই বাদ দিয়ে দেবো ওটা দরকার নেই বুঝতে পারছো কারণ 0 তো আমার টেবিলে নেই আর বাকিগুলোর জন্য কিছু না কিছু একটা টার্ম পাবা ওটা জাস্ট যোগ করে যেটা আসে কোনটা নিবা অলওয়েজ মিনিমামটা নিবা ঠিক আছে আগেরটার সাথে এটা যোগ করে দেবো সিম্পল এখন আসলে আরেকটা জিনিস চেক করি ডি অফ 1 3 তো ডি অফ 1 3 কি আসবে ডি অফ 1 3 যেখানে আগে লিখবা ডি অফ 1 3 প্লাস মিনিমাম 1 - 1 তাহলে ডি অফ 0, 3 এটা আমরা পাবো না কারণ 0 নামে কোনো কলাম নেই তাহলে ডি অফ 1, 3 - 1 মানে 2 এটা পাবো তারপর ডি অফ 1 - 1 0, 3 - 1 2 এটাও পাবো না তাহলে ডি অফ 1 2 কত বলো একটু ক্যালকুলেট করে আসছি না 3 তাহলে ডি অফ 1 3 কত 3 না এখানে একটু ঝামেলা আছে ডি অফ 1 3 এটা হচ্ছে অবজার্ভ ভ্যালু থেকে বের করতে হবে অবজার্ভ ডি অফ 1 3 কত 4 এটা ওকে প্লাস ডি অফ 1 2 ঠিক আছে ডি অফ 1 2 কত যেটা প্রিভিয়াসলি ক্যালকুলেট করে আসছি এটা বুঝতে পারছো হ্যালো এটা হচ্ছে আমার 3 তাহলে ডি অফ স্মল যেটা সেটা হচ্ছে তুমি ডি অফ 1 3 1 of 3 1 of 3 4 এটা হচ্ছে এই টেবিল থেকে নিবা আর কি হ্যাঁ ডিসটেন্স টেবিল এটা প্রিভিয়াস মানগুলোর সাথে যাচ্ছে যোগ হচ্ছে স্যার আর কিছু প্লাস এরপরে যেটা আসছে এই মিনিমাম যে তিনটা থেকে একটা নিবা ডি অফ 1 2 এটা আমি যে ক্যালকুলেট করলাম না প্রিভিয়াসলি এটা কত 3 ওখান থেকে নিবা নিয়ে যোগ করবা আমি কি বোঝাতে পারলাম জি স্যার বুঝতে পারছি এখানে জাস্ট স্যার প্রিভিয়াস মানটা বাংলা শুধু যোগ হচ্ছে স্যার এইটুকু বুঝতে পারলে বাকি সব সেম আর কিছু না এখানে আমরা একটা পাচ্ছি কারণ 0 হয়ে যাচ্ছে এরপরে দেখবো কখনো তিনটাই পাবা কখন
যখন তুমি রো 2 তে আসবা কিন্তু সবগুলাই পাবা তুমি, দেখছো? মানে ক্যালকুলেশনটা একটু লেন্থি হচ্ছে, তাই না? এটা একটু বোরিং। জি স্যার। মিনিমাম হচ্ছে 2 নিয়েছে, মিনিমাম হচ্ছে 3 নিয়েছে, মিনিমাম হচ্ছে 4, মিনিমাম হচ্ছে 9, মিনিমাম হচ্ছে 10, বুঝতে পারলাম? যে আর 3 এই তে স্টেপগুলো স্যার রো কয়টা প্রত্যেকটা বলতো? স্যার প্রত্যেকটা রোই কি করতে হবে? এক্স্যাক্টলি, এটাই সমস্যা। মানে মেজাজটা এখানে গরম হবে তোমাদের। এটা আবার কি জিনিস? স্যার আমরা মনে হচ্ছে রো 1 আর রো 2 করতে পারলে তো সবগুলোই করতে পারবো স্যার। দেখো, যদি তুমি মনে করো যে আরগুলা করার দরকার নাই, বুঝতে পারতো, তাহলে তো ইজি স্টোরিতে করে দিতে পারলো। বাট এটা এই 5টার জন্য করবা। করার পর শিখেতেছে কস্টটা বের করতেছে কত, 9। এই যে এটা ফাইনাল এসব ঠিক। এখন সেটা 5-6 লাস্টের থেকে যখন বের হচ্ছে আর কি, চলো একদম ফাইনাল যে কস্ট আর কি, এটা ব্যাক চেক করে আর কি। 5-6 এটা মিনিমাম কোনটার জন্য আসছিল ওটা সে ব্যাক চেক করে নিয়ে আসবে, যখন 4-5 থেকে আসছিল। মিনিমাম ছিল তো 7, এই 7টা কোথা থেকে আসছে? এই যে 4-5 থেকে আসছে, দেখছো? এই জন্য লিখছে 4-5। আচ্ছা, তাহলে এর আগেরটা কোথা থেকে আসছে? এই যে আমি ধরলাম না 4-5, এইটা এর মিনিমাম 6, এটা কোথা থেকে আসছে বলো তো? ডি অফ 3-4 থেকে আসছে, এই জন্য ধরছি এর আগেরটা ডি অফ 3-4, বুঝতে পারলাম? ওই ডি অফ 3-4 এর দেখো মিনিমাম কত, ডি অফ 3-4 মিনিমাম হচ্ছে অ্যাম্বিগুইটি এখানে পেয়ে গেল। 2-3 কে আগে নিচ্ছে, 2-3, 2 থেকে যদি নাও 2-3 মিনিমাম হচ্ছে 3, এটা তাহলে এইটা মিনিমামটা 3, এটা আসছে থেকে 1 of 2, ডি অফ 1 of 2, ফাইনালি কত নিচ্ছে? ডি অফ 2 of 2 নিচ্ছে না, দুইটাকে নিচ্ছে, 2-3 2-2 দুইটাকে নিচ্ছে, দেখছো? মানে আমার যদি অ্যাম্বিগুইটি দূর করার জন্য তারা কি করছে, 4 যেহেতু 2 থেকে আসছে তাহলে আমার দুইটাকে কনসিডার করতে হবে, বুঝতে পারছো? এটা 3 আর এটা কত, 2, এই দুইটা তুমি যদি খেয়াল করো 1-1-1-2 থেকে আসে, তাই না? তো আলটিমেটলি ওরা 1-1 কি নিয়েছে, ইনিশিয়ালি আর 2 থেকে নেয়, বুঝতে পারলা? যেহেতু আমার ইনিশিয়ালি 1-1 থেকে আসে আলটিমেটলি, সো ফাইনালি 1-1 থেকে করে নিয়েছে আর কি, ঠিক আছে। লিটল বিট অ্যাম্বিগুয়াস, তাই না? খেয়াল রাখবা যে আমার লাস্ট যে আমার এই ডিসটেন্স ম্যাট্রিক্স লাস্ট ভ্যালুটা কি 5-6 না? এই লাস্ট এটা শুনে কোনটা আছে এলসিএস এর মতো, লংগেস্ট কমন সাবসিকুয়েন্স, আচ্ছা আমরা অ্যালগরিদমে দেখছিলাম, তাই না? এটা ব্যাকট্র্যাক পাথ কিন্তু আমাদের বের করতে হয়, তাই না? ওয়ান কাইন্ড অফ, বুঝতে পারছো? লংগেস্ট কমন সাবসিকুয়েন্সের মতো আর কি, ওই লাস্টটা ধরে ধরে সে আসে আর কি। যেমন লাস্ট 5-6 কত আসছে, 9। এই যে মিনিমামটা আসলো, এখন আমি এইটা দেখবো এটা কোন মিনিমাম থেকে আসছে, যেমন 7 ব্যাকট্র্যাক করে এটা কোথা থেকে আসছে, এটা আসছে এখানে D4-5, D5 মিনিমাম 6, এটা কোথা থেকে আসছে? এখানে দেখতেছে যে T3-4 কোথা থেকে আসছে, 4 কোথা থেকে আসলো, এখানে আবার দুইটা থাকলে দুইটাই মোটামুটি নিচ্ছে, যে ইনিশিয়াল স্টেট থেকে আসছে এই জন্য। তো ইনিশিয়াল স্টেট আবার দুইটা না নিয়ে কি প্রথমটাই শুরু নিয়েছে, ঠিক বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর আছে এটার অ্যাপ্লিকেশনটা কোথায় হয় আর কি? এটা অ্যাপ্লিকেশন হচ্ছে তারা বলছে অ্যালায়েন্সের টাইম শিফটেড প্যাটার্ন, শিফটটা কিভাবে হচ্ছে বা ডিস্টরশনটা কখন হয় সেটা একটু বোঝাচ্ছে আর কি।
কিন্তু এই ক্ষেত্রে মানে সিগন্যাল গুলা কোন কোন শেপটা ঠিক থাকে, কখন চেঞ্জ হয়, এটা বোঝানোর জন্য মেথড ইউজ করা হয়। বুঝতে পারছো? আরেকটা অ্যাপ্লিকেশন আছে, লাস্ট টপিকস হচ্ছে অ্যাডিট ডিস্টেন্স একটা ফর্মুলা, যেটা হচ্ছে তোমার একটা ওয়ার্ডের, যেমন ড্রিম একটা ওয়ার্ড, হ্যাঁ, এটাকে যদি আমি কতগুলো ওয়েতে লিখি, যেমন DREM এটা লিখলাম, তাহলে এই যে ডিফারেন্সটা কিরকম, ওয়ান কাইন্ড অফ, ওই যে একটু আগে যেটা দেখলাম রিকারেন্সিলেশন, এটার মতো আর কি। আবার যদি আমি এইভাবে লিখি DREM, তাহলে এর সাথে ডিফারেন্সটা কত, এরকম বলছে। আবার যদি আমি লিখি DREUM, তাহলে এর সাথে ডিফারেন্স কত। আবার যদি লিখি DRAM, তাহলে কত। এইগুলো বের করতে কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে তোমার ডিস্টেন্স ক্যালকুলেট করে আসতে হয়, বুঝতে পারলাম? এটা সো টাইম কনজিউমিং আর কি। এখানে বলা হয়েছে DREM আর DREM, তাহলে একটা গ্যাপ আছে। এখানে তিনটা ওয়েতে এটা আমরা ফিল আপ করতে পারি, একটা হচ্ছে ডিলিশন, ইনসারশন, সাবস্টিটিউশন। যদি গ্যাপ মানে যদি আমার এখানে হচ্ছে আমার 5টা আমার টার্গেট বার, কিন্তু আমি ধরেছি কয়টা, 4টা, তাহলে একটা কম আছে, তাহলে আমি ইনসার্ট করতে হবে। তো ইনসার্টের জন্য এই কষ্টটা ধরে তারা করে। তো ইনসার্ট ডিলিট যাই করি, তাহলে ফাইনাল কস্ট কত ধরছে, 1 ইনিশিয়াল কস্ট। এই 1 ধরে তারা হচ্ছে এই পার্টটা বের করছে। এখন এটা ডিটেইলস যদি আমি তোকে বোঝাতে চাই যে এটার জন্য এটা কিভাবে এই পার্টটা আসলো, তাই না? কস্ট 1 ঠিক আছে এডিট করতে গেলে, খালি একটা ক্যারেক্টার এ মিসিং আছে, তাই না? ইনসার্ট এ করবো, তাহলে কিন্তু হয়ে গেল, তাই না? ট্যাগার হয়ে যাবে। তাহলে আমার একটা ইনসার্ট করার কস্ট 1, তাহলে 1 কস্টে হয়ে যাচ্ছে এডিট। কিন্তু আমার এটা কোন সিকোয়েন্স আসতেছে, এটার জন্য তাহলে তোমার যেতে হবে এক্সপ্লেনেশনে আর কি। এক্সপ্লেনেশনটা একটু লেন্থি। প্রথমে সে কি করে, সোর্স হচ্ছে DREM, যেটা আমরা ধরে নিয়েছি, কিন্তু আমাকে বানাইতে হবে কি DREAM। তাহলে এই দুটার মধ্যে আমার ক্যারেক্টারের যে ডিফারেন্স, ধরো এখানে ক্যারেক্টার 4টা আছে, এখানে কয়টা আছে, 5টা। তাহলে রোকে ধরছি সোর্স, ওকে, তাহলে 4টা ক্যারেক্টার, ওকে। আর কলামকে ধরছি কি টার্গেট, ওকে। তাহলে একটা করে তুমি সংখ্যা বাড়ায় নাও ম্যাট্রিক্সের সাইজ। তাহলে 4 থাকলে 4 + 1 5, 5 থেকে কত 6। তাহলে ফার্স্ট রো হচ্ছে এরকম, আর কলাম হচ্ছে কত, মনে করো এরকম, এরকম হলো। এই 5টা হচ্ছে কি, এটা কলাম ধরছে, বুঝতে পারলাম? ফাইনাল আলটিমেটলি সো আমার এই সোর্সটাকে কলাম ধরছে, আর রোকে ধরছে কি, অ্যাকচুয়ালি 6টাকে ধরছে তার রো। অর্থাৎ যেটা ম্যাক্সিমাম নাম্বার থাকবে সেটাকে তোমরা কি ধরবা, কলাম ধরবা, আর আলটিমেটলি রো হবে যদি আর কি। আর যেটা মিনিমাম নাম্বার থাকবে সেটাকে তোমরা কি ধরবা, রো ধরবা। যদি একটু কনফিউজিং মনে হচ্ছে, তাই না? একটু পরে দেখবা কনফিউজিং না আসলে। যেমন যে এইটাকে DREAM, এটাকে তো হচ্ছে তারা কি কলামে বসে দিচ্ছে, আর হচ্ছে DREM এটা হচ্ছে রো। বুঝতে এইটাই হলো কথা আর কি। অর্থাৎ টার্গেটটাকে কলামে রাখবা আর সোর্সটাকে রাখবা রোতে। তাহলে দেখবা যে ইনিশিয়াল একটা ফাই ধরছে না, এই ফাইটা হচ্ছে 0 0, এই জন্য একটা বেড়ে গেছে। তাহলে 1 2 3 5টা ছিল, বাট এটা ধরে কত হয়ে গেল, 6টা হয়ে গেল। এটা কত হলো, 4টা ছিল, এটা ধরে 5টা হয়ে গেল। বুঝতে পারলাম? মানে মেইন জিনিসটা কি, এটা হলো মেইন জিনিস। এখন আসো এই যে বিষয়গুলো, এগুলো কিভাবে লেখছো, তাই না? কখনো আবার 0, কখনো 1 2 3, আবার এখানে 1 2 3 4, তাই না? অ্যাকচুয়ালি আসলে তুমি ধরে নিছো আর কি, মানে এটা কি তুমি এতে বুঝায় আর কি। স্যার এটা কি ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট বলতে কি, ওটার সাথে রিলেটেড, ওটা বুঝছো না? স্যার আমাদের স্লাইডে তো এটা দেন নাই। স্যার ওইটা তো মাইনাস করলে হচ্ছে, এটা কিভাবে ধরে ধরে নিচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে না। আগেটাতে তো আমরা মাইনাস করে করে করলাম, এটা বোঝা যাচ্ছে না। না ডি থেকে ডি কিভাবে, ও ডি থেকে ডি। আচ্ছা আমি দেখাচ্ছি, DREM মনে করো, হ্যাঁ এটা আমার দেওয়া আছে, বাট আমাকে বানাইতে হবে কি, স্যার আমাদের যে ডকুমেন্ট দিয়েছেন এই পিডিএফ এ এই টপিকটা তো নাই স্লাইডে। কত কিছু তো থাকে না, তাই না? স্যার এটা বাদ দেন স্যার, এটা সম্ভব না।
এটাকে রোতে নিয়ে আসবে, এটা কই বসাবা? কলামে। এটা তো বুঝতে পারছো তাই না? ইজি না? হ্যালো, এটা হলো সোর্স জি, বানাতে স্যার হবে। রো কলাম বুঝছি কিন্তু ভিতরের গুলো বুঝে দেন। ভিতরেগুলা এই যে এখন আমরা আসবো ভিতরেগুলা কি আছে। আচ্ছা, তাহলে এখন এই 5 মানে কি? এটা অতিরিক্ত একটা কলাম, অতিরিক্ত একটা রো। এটা ধরা হয়েছে মানে 0 থেকে যাতে আমি শুরু করতে পারি কাউন্টটা, রো কলাম, বুঝতে পারলাম? আমি 0 থেকে শুরু করবো সবকিছু, বুঝতে পারছো? এটার জন্য আর কি। আচ্ছা, তাহলে এখন আমি ডি আর এম লিখবো না, আমি একটা সংখ্যায় কনভার্ট করবো। তো এটাকে কিসে কনভার্ট করছে তারা বলো? 0। এটাকে কত ধরছে তারা? 1। এটা কত ধরছে? 2। এটাকে 3। এটা 4। সিম্পল না? এখন আসো এগুলোকে আমি কাউন্ট করবো। তো এটা কত? 0। এটা কত? 1। এটা কত? 2 3 4 5। এটুকু ক্লিয়ার? হ্যালো, এটুকু ক্লিয়ার কিনা সেটা বললাম। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখন আসো ডি থেকে ডি, তাহলে কি 1 থেকে 1 ডিসটেন্স কত বলো? সিম্পল, বিয়োগ 0। 1 থেকে 2 বিয়োগ করলে কত? 1। 1 থেকে 2 বিয়োগ করলে 2। 1 থেকে 4 কত? 3। 1 থেকে 5 কত? 4। ঠিক আছে, এখন আসো 2 থেকে 1 কত? 1। 2 থেকে 2 কত? 0। 2 থেকে 3 কত? 1। 2 থেকে 4, ঠিক আছে না? 2 থেকে 5 3। এখন আসো 3 থেকে আসো। 3 থেকে 1 কত? 2। 3 থেকে 2 1। 3 থেকে 3 0। 3 থেকে 4 1। 3 থেকে 5 2। কত সহজ দেখছো? পানির থেকে সহজ তাই না? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওইখানে একটা মিস্টেক স্যার আছে, এখন বুঝছি স্যার। এটা হবে 0, হ্যাঁ 1 হবে না, কারণ 4 থেকে 4 এর ডিসটেন্স কত হয়? 0 না? বুঝতে পারছো তো? কিন্তু বাই ডিফল্ট 1 লেখছে, 0 হবে। তাহলে একটু বোঝা গেল। তারপরে কি আছে? তারপরে কাহিনী আছে। এখন দেখো, তারা বলছে যদি কোনো একটা ক্যারেক্টারের সাথে ক্যারেক্টার ম্যাচ করলে তারা বলছে যে কস্ট 0 ইফ ক্যারেক্টারস ম্যাচ, আদারওয়াইজ বলছে 1। হ্যাঁ, তাহলে প্রথম ক্যারেক্টার ডি সোর্সের ড্রেম, আর আমার মেইন ক্যারেক্টার ড্রিমেরও ওয়ার্ডেরও ফার্স্ট ক্যারেক্টার ডি, তাহলে এটা ম্যাচ 0। অর্থাৎ তারা ক্যারেক্টার ম্যাচ করতেছে। আমার ডি আর ই এম, আরটা কি? ডি আর ই এ এম, ফার্স্ট ম্যাচ করে না বলো তো? তোমরা ম্যাচ করে 0। এটা 1 1 ধরছে ডি ভার্সেস ডি। এরপরে ই ভার্সেস এ, কেন এটা? কারণ হচ্ছে আর আর ম্যাচ করছে না, দেখো তো 0। ই ম্যাচ করছে না, 0। তাহলে ঝামেলা কোথায় এলো? এই যে এখানে এসে, তাই না? এতে এসে ম্যাচ করে বলো তো? ই ভার্সাস এ এখানে এসে কিন্তু আর ম্যাচ করে না। কেন ম্যাচ করে না? দেখো এম এর সাথে এ আছে, তাই না? আর এই এম এর এখানে কিছু আছে, কিছু কিন্তু না, এটা তো এমটি। তাহলে এখন কথা হচ্ছে আমি আর দুইটাই ইস্যু ধরছে, আমি যে ই আর এ এটা কি ঠিক থাকবে নাকি না এম আর এ, কোনটা ঠিক থাকবে? কথা হচ্ছে আমার এম কে কিন্তু এখানে আনতে হবে, আমি ম্যাচ করাইতে চাই এম টি এম। আর কোনো অপশন আছে বলো তো? আর কিন্তু কোনো অপশন নাই। তাহলে এই যে ই আর এর মাঝখানে এখানে যে একটা ঝামেলাটা হচ্ছে, তাহলে এই ইটা কি ঠিক থাকবে? তাহলে এমটাকে ম্যাচ করবো, এটা হলো কোশ্চেন, বুঝতে পারলাম? এটাই হচ্ছে এখানে কনফিউশনটা। এখানে বলছে তারা আমি ই ভার্সাস এ এটা যদি নিয়ে আসি আর এম ভার্সাস এ, আর ফাইনাল তো এম এটা ম্যাচ করলে 0 হবে, এটা তো হয়ে গেল। এই দুটো হচ্ছে কনফিউশন, বুঝতে পারছো? ই ভার্সাস এ যেটা হচ্ছে আমরা 3 4 3 4 কেন আসলো? ই হলো 3, এ হলো 4, তাহলে 3 4 মানে এই পজিশনটা আর কি 1। যাই হোক, মিনিমাম কিন্তু 1 আসে আর কি। তো মিনিমাম 3 1 2 কিভাবে আসলো? এই 3 1 2 কাহিনীটা হচ্ছে ই ভার্সাস এ,
3 আর 4 1 3 4 তাহলে তোমাকে এইটা অ্যাপ্লাই করতে হবে, এই যে এটা বুঝতে এটা যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি পেয়ে যাবে এটা কোথেকে আসতেছে। একটু ট্রিকি আর কি। আমার হচ্ছে বের করতে হবে 3 4 ই এ আর এম এ, এই দুইটা আমাদের কোনটা ধরবো? তো ই এ মানে কি 3 4, হ্যাঁ, তাহলে ডি অফ 3, 4 into minimum I মান 3, j এর মান 4, তাহলে আসো ডি অফ I minus 1, তো 3 minus 1 2, j এর মান 4 4 plus 1, এখানে আসো ডি অফ I মান 3, তাহলে 3 থাকবে, j minus 1 4 minus 1 3, d of 3 3 plus 1, তারপর আসো d of I minus 1, তাহলে 3 minus 1 2, 4 minus 1 3, d of 2 3 plus something cost, ম্যাচ করলে তো কস্ট 0 আর ম্যাচ না করলে কস্ট 1, ওই ভ্যালুটা আর কি আসবে। আচ্ছা, তাহলে এখন যদি d of 2 4 plus 1 কত আসে? d of 2 4 ভ্যালু কত? 2 4 দেখছো, 2 আর 4 ভ্যালু হচ্ছে 2, এই যেটা, হ্যাঁ 2 আর 4 এটা বুঝতে পারলাম ওই ম্যাট্রিক্স থেকে আর কি। d of 2 4 হচ্ছে 2 প্লাস আর একটা 1 আছে, ফর্মুলা থেকে হচ্ছে 3, আসো d of 3 3 3 3 কত আছে দেখে আসি, 3 3, তাহলে 0 আসতেছে, হ্যাঁ 0 প্লাস 1 আমরা আসতেছে 1, d of 2 3 প্লাস কস্ট, কস্ট হচ্ছে এটা কি ম্যাচ করে, ইয়ারে ম্যাচ না করলে 1 আর ম্যাচ করলে 0, ঠিক আছে, যেহেতু ম্যাচ করে না ক্যারেক্টারটা তাহলে 1 ধরে নেই, যেহেতু ইয়ারে নিয়ে আমি চিন্তা করতেছি, ই ভার্সাস এ ম্যাচ করে না 1 ধরে নিলাম, আর আমার এই কলামটা হচ্ছে 2 3, তাহলে আসো 2 3 কত, 2 3 1, হ্যাঁ তাহলে আসতেছে 1 প্লাস ম্যাচ না করলে কস্ট তাহলে কত 2, এই জন্য তারা বলছে মিনিমাম অফ 3, 1, 2, তাহলে কত কোনটা নিব আমরা, 1 কে নিব, আমি কি বোঝাতে পারলাম এই 3 1 2 কোথা থেকে আসছে, মানে এই কাহিনীটা হচ্ছে এখানে আর কি, বুঝতে পারলাম, এই যে এটা ঝামেলা হচ্ছে এই বুঝতে পারলাম, অনেক একটু কমপ্লেক্স আর কি। তাহলে 1 পাইলো এখান থেকে, সেম ভাবে এম আর এ আছে 4 4, তাহলে আমি যদি এই 4 4 এখানে সাবস্টিটিউট করে দাও তাহলে এখানে তিনটা ভ্যালু পারবা, কত আসলো 2 2 1, এখানে 1 নেবা, এম ভার্সেস এম এটা তাহলে ম্যাচ করবে ফাইনালি, এম ভার্সেস 4 5 4 5 যদি তুমি নাও ফাইনালি এই যে 4 5 বসাবা, ফাইনালি এখান থেকে তুমি 1 পাবো মিনিমাম ভ্যালুটা, বুঝতে পারলা 1 আসবে, কারণ এম এম তো আমার লাস্ট ক্যারেক্টার তাই না, যেটা হচ্ছে ম্যাচ, এই এম এম হচ্ছে আমার লাস্ট ডিসিশন আর কি। তো এই যে আমি ডিসিশনটা পাইলাম, তাহলে 4 5 টা হচ্ছে আমার ফাইনাল, হচ্ছে 1, অর্থাৎ আমার এডিট করার ক্ষেত্রে টোটাল কস্ট কত হলো আলটিমেটলি 1 আর কি, এটা হচ্ছে এড ডিসটেন্স। এটা করতে গিয়ে আমার কি করতে হয়েছে, 4 5 আনতে হয়েছে, তার আগে আমার চিন্তা করতে হয়েছে কত, ওইটার মিনিমাম যেটা বের করতে গেছি সেটার জন্য আমার 3 4 থেকে আসছিল আর কি, ওই 3 4 টা নিতে হয়েছে, ওখানে মিনিমামটা বের করতে গিয়ে আমার 3 3 নিতে হয়েছে, তার আগেরটা বের করতে গিয়ে 2 2 নিতে হয়েছে, আর ফাইনালি 1 1 আর 0 0, বুঝতে পারলাম কাহিনীটা কি। 4 5 এটা আসছে থেকে মিনিমামটা বের করতে গিয়ে আসছে 3 4,
আবার 3 4 এর ভিতরে ওটা কোড থেকে পেয়েছি আমরা 3 3, সেটা আবার কোড থেকে পেয়েছি আমরা 2 2, ফাইনালটা আছে 1 1, আর লাস্টে 0 যেটা ইনিশিয়াল করা হয়েছে। এই হচ্ছে ব্যাকট্র্যাকিং পার্টটা। তাহলে কস্ট আর ব্যাকট্র্যাকটা হচ্ছে এটা। তাহলে শুধুমাত্র তারা এই দুইটা জিনিস দিয়ে দিয়েছে, কস্ট আর ব্যাকট্র্যাকিং পার্ট। এটা কি পরিমাণ ক্যালকুলেশন করতে হয়েছে বুঝতে পারলাম? তাহলে কি পরিমাণ টাইম লাগবে আমি বলতো, এটা একটার জন্য আর কি দেখানো হয়েছে। আর এখানে স্যাম্পল কয়টা আছে? 1 2 তারপর 3 তারপর 4 তারপর হচ্ছে 5, মানে হিউজ টাইম লাগবে আর কি, বুঝতে পারলাম? মানে এটা প্যাটার্নটা কেমন আমি যদি বলি, এখানে তোমার বলা থাকতে পারে এরকম, এই ডিসটেন্স ফর্মুলা ইউজ করে তোমার পাথওয়ে বলতে হবে। ধরো এইটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, 4টা। আর তোমার অ্যাকচুয়াল এটার সাথে কম্পেয়ার করতে হবে, বুঝতে পারলো? তাহলে এটার জন্য এই ডিটেইলস পাথওয়ে বলতে হবে। তোমরা যেটা বেশি লেন্থ এটাকে স্কিপ করতে পারো, তাই না? আমার মনে হয় এটা স্কিপ করলেও করতে পারবে। জি স্যার, এটা এত বড় লেখা সম্ভব না স্যার। কারণ এটা অনেক সময় নেবে আর কি, স্বাভাবিক না? এর আগের যেটা ছিল এটাও তো স্যার ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু এটা ঝামেলা। আমাদের টোটাল ডকুমেন্টেশন আর কি। এখন দেখো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার এটা শর্ট সাজেশন দেন স্যার। স্যার আরেকটা স্লাইড। আরেকটা স্লাইড, এটা না এটা? স্যার আমাদের থিওরি কেমন থাকতে পারে? থিওরি বলতে যে এই তোমার কোনটা 3 থেকে 4 মার্কের মনে হয় থাকতে পারে, বেশি না, অল্প। আর সব ম্যাথ। কোন চ্যাপ্টার থেকে স্যার থিওরি আসার পসিবিলিটি আছে স্যার? স্যার এই স্লাইডটা তো ওইটার মধ্যে আছে। হ্যাঁ, এটার মধ্যে আছে। স্যার এই যে মডেল পারফরম্যান্স, এটা এটা আর হচ্ছে এটা, দুটো বুঝতে পারলা? স্যার এটা থেকে কি আছে? মডেল পারফরম্যান্স এখানে হচ্ছে তোমার একটা কনভেনশন ম্যাট্রিক্স দেয়া থাকবে, মনে করো এই যে এটা, সাপোজ এটা। এখান থেকে আমার কি কি বের করতে হয়? তোমার প্রিসিশন, রিকল, F1 স্কোর, এরর রেট, বুঝতে পারলাম? অ্যাকুরেসি, হ্যাঁ, এরর রেট, প্রিসিশন, রিকল, সেনসিটিভিটি, স্পেসিফিসিটি, বুঝতে পারলাম? F1 স্কোর, এই কয়টা ভালো করে দেখবা কিভাবে বের করে। অ্যাকুরেসি, আরো শিকার থাকবে না স্যার? সেনসিটিভিটি, স্পেসিফিসিটি, রিকল বা প্রিসিশন যেগুলো, তারপর হচ্ছে প্রিসিশন, F1 স্কোর এটা। আর লাস্টের দিকে আছে আরো শিকার। ওটার জন্য একটা টেবিল লাগবে, টেবিলে দেওয়া থাকলে আরো শিকার কিভাবে করবা। যেমন এই যে এটা, এই টেবিলটা দেওয়া আছে, তো এটার জন্য আরো শিকারটা তার এইভাবে করে দিয়েছে একটা ড্রাফট, তোমাদের একটা ড্রাফট করে দিলেই হবে আর কি, বুঝতে পারলা? এইটুকুই আর কি, যেটা তোমার ডাটা উল্লেখ করছো সেম জিনিস, এই আর কি। স্যার আমাদের থিওরি থাকবে না? থিওরি 3 থেকে 4 মার্ক, বেশি থাকবে না। স্যার 3-4 মার্কেট স্যার যদি থিওরি থাকে আর বাকি সব তো ম্যাথ স্যার, আমি তো ম্যাথই খুঁজে পাইতেছি না স্যার। 5-6টা টপিক বাদে তো আর গুলা ম্যাথই খুঁজে পাইতেছি না স্যার। সবই ম্যাথ, যেগুলো সব কি লিখে থিওরি। স্যার কেমিস্ট্রি থাকতে পারে স্যার? হিসাব করলে স্যার 6-7টা ম্যাথ হিসাব করলে তো 30-এর মতো ম্যাথ আসে। কি করবো? দেখো কি করবা। স্যার কেমিস্ট্রি ক্লাসটা কি থাকতে পারে স্যার? আল্লাহ ভরসা, যা আছে কপালে। কি বলো? স্যার এই 2 স্লাইডের বাইরে তো আসবে না? না, আমি মোটামুটি সব টপিক এই 2টা লেকচারের ভিতরে দিয়ে দিছি। হিডেন মার্কআপ মডেল, টাইম ট্যাব র্যাপিং, এটা হচ্ছে তোমার ট্যাবলেট ম্যাচিং যেটাকে বলে আর কি, তারপর এসবিএম, তারপর মডেল পারফরম্যান্স, এগুলো সবই তো দিয়ে দিলাম। আর এডিট ডিস্ট্রিক্টস, এই তো ক্লাস্টারিং, ক্লাসিফায়ার, বায়াসিয়াম,
স্যার দ্বিতীয় স্লাইডটাই কি কোনো থিওরি আছে? দ্বিতীয় স্লাইড মানে মডেল পারফরম্যান্স, জি স্যার। ওখানে থিওরি নাই, এটা শুধু ম্যাথ। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট রাইট, তো ম্যাথ ব্ল্যান। স্যার বাইসিয়ান হচ্ছে ক্লাসিফায়ার থেকে কি ম্যাথ আসবে না থিওরি আসবে? এটা তো আসলে কি বলবো, কারণ স্যার আপনি তো এখানে আমাদের ম্যাথ করাইলেন না, বললেন থিওরি নাকি, ম্যাথ তো এটাতে নাই। থিওরি করবা। আসসালামু স্যার। স্যার হ্যাঁ, আসসালাম। শুধু হচ্ছে আমাদেরকে একটা ফাইনাল রিভিউ দিয়ে দেন যে লাস্ট কোন কোন টপিকগুলো জাস্ট দেখে যাব। ফাইনাল রিভিউ তো এগুলাই যা যা পড়াইলাম। এটাই ফাইনাল রিভিউ, আর কোনো ফাইনাল রিভিউ নাই তো। আজকে ক্লাসে আবার কোনো রিভিউ আছে? কালকে তো পরীক্ষায় দিবা, কি বল? না স্যার, জাস্ট হচ্ছে যে কনফিউজ লাগতেছে এই জন্য যে ম্যাথগুলা ধরেন হচ্ছে যে আমরা কনফিউশন ম্যাট্রিক্স থেকে কনফিউশনের যে ম্যাথগুলো আছে, প্রিসিশন রিকলের কনফিউশন ম্যাট্রিক্সের ম্যাথ ওইটা, আর হচ্ছে আরওসির কার্ডটা আসবে, এটা বুঝলাম। এরপর হচ্ছে যে এসভিএম এর ম্যাথ আছে, আর হচ্ছে যে এখানে যে আরেকটা ম্যাথ আছে হচ্ছে যে অ্যালগরিদমের যে ম্যাথটা, যে হ্যাপি স্যাডের যে ম্যাথটা ওইটা, তারপর হচ্ছে কে মিনস। তাহলে টোটাল 4-5টা ম্যাথ পাইলাম। আর আরেকটা ম্যাথ ছিল হচ্ছে লাস্টে আমরা যে ম্যাথটা করছি, টোটাল 35 মার্কের ম্যাথ আর কি আমরা আর কি পাইছি। ডিডব্লিউটি ডাইনামিক টাইম র্যাপিং। তারপর আরেকটা আছে না স্যার, মার্কআপ মডেল হিডেন। ওইটাই হলো স্যাড আর হ্যাপি। হ্যাঁ, মার্কভ মডেলটা তো স্যাড দিয়ে, হ্যাপি স্যাডেরটা। হ্যাপি স্যার। কিন্তু কথা হচ্ছে এই যে ডাইনামিক টাইম র্যাপিং যেটা, এটা তো অনেক মানে অনেক টাইম লাগবে করতে, অনেক বড়। অনেক বড়। স্কিপ করতে গেলে সমস্যা। 5 মার্কের চাইতে বড় কোশ্চেন কোনটা কোনটা আসতে পারে? যেটা ধরবা সেটাই। ডাইনামিক টাইম র্যাপিংটা মেবি হচ্ছে যে লাস্টের দুইটাই স্যার বেশি বড়, ওই দুইটাই মনে হয় 7-8 করে আসে। লাস্টের ডাইনামিক টাইম র্যাপিংটা নেই, লাস্টে ছিল রিয়াদ, আর কোনটা ছিল? দুইটা আছে, ওই যে হ্যাপি স্যাড ওইটা, আর একটা হচ্ছে হ্যাপি 01 স্যাডের এটা ইজি আছে, এটা বেশি প্যারা না, কিন্তু প্যারা ইজি তো হচ্ছে থাকলে বড় আছে। প্যারা না, কিন্তু ওই যে ইয়ে নিয়ে না প্যারা নিতেছি, ডাইনামিক টাইম র্যাপিং ওটা তো অনেক বিষয়। আর ওটা 10 মার্ক করে দেন তাইলে আর কিছু। প্রশ্ন করা হয়ে গেছে বহুদিন আগে। আরে বেটা এডিট করে দিব। যা পড়াবো বলো, এখানে কারো কোনো সমস্যা আছে কিনা সেটা বলো, এগুলো কথা বলে লাভ আছে? তাই না? সমস্যা হচ্ছে এটা না, সমস্যা হচ্ছে স্যার আমরা যেগুলা পড়াইলেন এগুলার মধ্যে আমরা তো দেখে গেলেই যে আসলে আমরা পাবো কিনা, আসলে স্যার এটা কনফিউশনটাই তো বেরোচ্ছে না স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে এখন প্র্যাকটিস করো, কালকে তো পরীক্ষা 7টায়, তাই না? আল্লাহ ভরসা। ঠিক আছে, আমি তো লিভ নিচ্ছি। আল্লাহ হাফেজ স্যার। হ্যাঁ, আর যদি পরীক্ষার আগে প্রবলেম বের হয় আইসো, আমি থাকবো কালকে ক্যাম্পাসে। ওকে স্যার, ইনশাআল্লাহ আমি থাকবো ক্যাম্পাসে। আচ্ছা, সমস্যা নেই। স্যার গরমে
স্যার বড় ম্যাচ গুলো হচ্ছে যদি স্যার ওই যে টাইম আসলে যদি একটু ইয়া হয়ে হ্যালো যায় স্যার। একটু স্যাক্রিফাইস করুন স্যার। হ্যাঁ হ্যাঁ বলো 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 বলো। স্যার এটা যেহেতু স্যার আমাদের শেষ সেমিস্টার স্যার, মার্ক একটু স্যার দিতে স্বাধীনভাবে দিয়ে আমাদের, আপনার কাছে এটাই প্রত্যাশা থাকলো আর কি স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তোমাদের দায়িত্ব লেখা আছে, আমার দায়িত্ব মার্ক দেওয়া, ঠিক আছে না? ইনশাআল্লাহ স্যার। স্যার আমাদের জন্য দোয়া করেন, আমরা আপনার জন্য দোয়া করবো স্যার বেশি করে। ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ স্যার, ভালো থাকেন স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। গান্ধী মিত্র তাহলে। সবার জন্য শুভকামনা কালকের পরীক্ষার জন্য। বাস করার জন্য সবাই প্রস্তুত থাকো। স্যারে কোশ্চেন দিয়ে দিচ্ছে, ওই কোশ্চেন করবি, কেউ অন্য কিছু করবি না। কেউ গার্লফ্রেন্ডের সাথে কথা কবি না। এখন বাদ দিয়ে পড়াশোনা করবে, যা সবাই যা। সাবু একটা বিড়ি খা।